আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই কি ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা কাইন্ডলি টিচার ইনবক্সে একটু জানাই দিও। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? কি অবস্থা তোমাদের? আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ ফর আস্কিং। তোমাদের সবার কি অবস্থা? হুম, 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 হুম। হ্যাঁ, হ্যাঁ, অনেকদিন পর। আহ আচ্ছা, বাহ, মাশাল্লাহ। পিটি সেকেন্ড সাথে প্লাস, মাশাল্লাহ, দারুন দারুন। যাক, আমার একাডেমিক বাচ্চা কাচ্চারা তো ভালো রেজাল্ট করছো, হ্যাঁ, ভেরি গুড। সবার মেসেজই আসতেছে ভাইয়া, কোনো সমস্যা নাই। আচ্ছা, অনেক অনেক মেসেজ। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। সো চলো, আজকে আমরা কেমিস্ট্রির যাত্রা শুরু করব আমাদের এফআরসি কোর্সে, এবং আমাদের লেকচার হচ্ছে C1। আজকে আমরা শুরু করব সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 দিয়ে, পরিমাণগত রসায়ন দিয়ে। এবং মজার ব্যাপার হচ্ছে আজকের যে আমাদের টপিকটা আছে, সেই টপিকটা আমরা 9-10 থেকেই পড়ে আসতেছি। মোল মোল রিলেটেড জিনিসপত্রগুলা এবং সেই ক্যালকুলেশনগুলা। ঝামেলাটা হয় কি, এগুলাতে আসলে আমাদের কনফিউশন অনেক বেশি থাকে। সহজ জিনিস তো, সহজ জিনিসে আমরা একটু কনফিউজড হয়ে যাই, এবং সহজ ক্যালকুলেশনগুলোতেই আসলে আমরা ভুলটা করে বসি। সো এই ভুল যেন না করি, সেটার জন্যই হচ্ছে আমরা ক্লাস নেওয়াটা। এবং যাদের একটা কনফিউশন আছে যে ভাইয়া আমাদের কি বেসিক কভার হবে কিনা, সবকিছু কভার হবে কিনা, একদম 100% সবকিছু কভার হবে ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। আর আরেকটা যে বিষয়, নোট কিভাবে করবা ভাইয়া, বলবো সবসময় একটা জিনিস, আহ, দুইটা কাজ সবসময় একসাথে করা উচিত না, যে শুনবা প্লাস নোট করবা, দুটো একটু ডিফিকাল্ট। হ্যাঁ, আমি নিজেই তোমাদেরকে কিছু ম্যাথ করার জন্য সময় দিব, আমি স্ক্রিন থেকে সরে যাব, তোমাদেরকে ম্যাথ করার সময় দিব, আমি নিজেই বলবো যে এটা একটু নোট করে নাও। হ্যাঁ, এছাড়া বাকি সময়টাতে ভাইয়ার কথা একদম অ্যাবসলিউটলি মনোযোগ দিয়ে শুনতে হবে। ভাইয়া কিভাবে ম্যাথটা করাচ্ছি, কি কি বলতেছি, এটা মনোযোগ দিয়ে শুনতে হবে। শুধু একটা কাজই করবে, শুধু শুনবা, আর কোনো কাজ নাই। কেন? এতে করে সুবিধা হবে, আমরা যদি ক্লাসের পড়া ক্লাসেই শিখে ফেলি, ক্লাসেই যদি প্র্যাকটিস করে ফেলি, বাসায় আর এক্সট্রা সময় দিয়ে কষ্ট করার কোনো প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ। হ্যাঁ, সো এতে করে তোমাদেরও হেল্প হবে। কারণ এত এত ক্লাস, এত এত পড়া কভার করাটাও তো একটু ডিফিকাল্ট। সো ক্লাসের পড়া যদি ক্লাসে শেষ হয়ে যায়, তোমাদের জন্য উপকার হবে। হ্যাঁ, তাহলে একটা জিনিস ভাইয়াকে কমিটমেন্ট দিতে হবে তোমাদের সবার, সেটা হচ্ছে ভাইয়া যখন পড়াবো তোমরা অ্যাবসলুটলি মনোযোগ দিয়ে সাইলেন্টলি ক্লাসটা করতে হবে। ভাইয়া যখন ফিডব্যাক চাবো তখন ফিডব্যাক দিতে হবে। এছাড়া টিচার ইনবক্সে কোনো কিছু আপাতত আমরা লিখবো না, তাহলে দুইজনেরই মনোযোগ ঠিক থাকবে, আমারও মনোযোগ ঠিক থাকবে, তোমাদেরও মনোযোগ ঠিক থাকবে। ওকে, সবাই রেডি? বলো। এনাফ সামানিয়া ভাইয়া, এনাফ ভাইয়া, ইনশাল্লাহ। ওকে, সবাই রেডি নাকি? ভেরি গুড, ইনশাল্লাহ। চলো তাহলে শুরু করি। এখন তাহলে টিচার ইনবক্সে লেখা বন্ধ, ঠিক আছে? আচ্ছা, কলম কই? ধরো, কলম নিয়েছি। ওকে, সো এখন নোট করার কোনো দরকার নাই। দেখো, আজকের আমাদের পড়াটা খুব সহজ। রাসায়নিক সমীকরণ থেকে উৎপাদের মোলার আয়তন নির্ণয়, লিমিটিং বিক্রিয়ক, রাসায়নিক গণনা, এগুলা ঘনমাত্রা অন্য একদিন ক্লাস আছে আমাদের, সো টেনশনের কোনো কারণ নাই। দেখো, এই চার্টটা তোমরা আজকেও দেখবা ইনশাল্লাহ। আমরা যখন অ্যাডমিশনে তোমাদের ক্লাস নেব ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, তখনও এই চার্টটাই তোমাদেরকে আমরা দেখাবো। কেন? সবসময় আমরা পর্যায় সারণীর 1 থেকে 36 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর পর্যন্ত তো ভালো মতোই পারি। হাইড্রোজেন বলো, ফসফরাস বলো, ক্যালসিয়াম বলো, নিকেল বলো, আর্সেনিক, আর্সেনিক পর্যন্ত মোটামুটি তুমি পারবা। কিন্তু সিলভারটা 108, এটা একটু মনে রাখা লাগবে। আর এটা আছে বেরিয়াম 137, একটু মনে রাখা লাগবে। মার্কিউরি 200 মনে রাখা লাগবে। লেড 207 মনে রাখা লাগবে। কেন? এগুলা থেকে মাঝে মাঝে সমতাকরণ টাইপের কোশ্চেন দিয়ে দেয়, মাঝে মাঝে এখান থেকে ভর বের করতে বলে দেয়। হ্যাঁ, এই জিনিসগুলা আর কিচ্ছু না কিন্তু ভাইয়া। হ্যাঁ, জাস্ট একটু দেখে নেওয়ার জন্য এই চার্টটা দেওয়া। এখনই যে একদম ভালো মতো মুখস্থ করতে হবে, নট নেসেসারি। জাস্ট একটু পিডিএফ খুলে দেখে নিবা আর কি মাঝে মাঝে, এছাড়া আর কিচ্ছু না। সো চলো আগাই। ফার্স্ট অফ অল, এইটা হচ্ছে আমাদের সবার পরিচিত একটা জিনিস, এন। এন ইজ ইকুয়াল টু কি? মোল। এন তো মোল সংখ্যা। ইজ ইকুয়াল টু, দেখো কি লেখা, এন বাই এন এ। উপরের যে এন, এটা কি অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা। ইজ ইকুয়াল টু ডাব্লিউ, কি যে ভরটা দেওয়া আছে, প্রদত্ত ভর বাই মোলার ভর। এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, আছে এটা নিয়ে একটু আলাদা কথা আছে, একটু পরে বলবো। তারপর ভি লিটার ইন্টু এস, এস মানে মোলারিটি, মানে আয়তনকে লিটারে নিয়ে মোলারিটি দিয়ে গুণ করলে মোল সংখ্যা পাওয়া যায়। আবার পিভি বাই আর টি। হ্যাঁ, এখানে আর এর একক নিয়েও তোমাদের কিছু ঝামেলা আছে, সেটাও ক্লিয়ার করার চেষ্টা করব। আরেকটা আছে ভাইয়া, আইটি বাই ইএফ।
এটা এখন পড়বো না, এটা আমরা সেকেন্ড পেপারের অধ্যায় 4 যেটা তড়িৎ রসায়ন সেখানে গিয়ে আমরা পড়বো। আপাতত এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তার আগে যেই জিনিসগুলা আমাদের একটা প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমরা একটু আস্তে আস্তে সলভ করি। প্রথম যে সমস্যাটা আমরা ফেস করি ভাইয়া এসটিপি, এসএটিপি, এনটিপির ভ্যালুগুলা নিয়ে। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে ভাইয়া এসটিপি। এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, মানে প্রমাণ তাপমাত্রা ও চাপ। সো এসটিপি তে ভাইয়া টেম্পারেচার হচ্ছে ভাইয়া 0°C বা 273 কেলভিন। প্রেসারটা হচ্ছে ভাইয়া 1 অ্যাটমসফেরিক প্রেসার বা 101,325 প্যাসকেল। আর মোলার ভলিউম ভাইয়া মানে 1 মোলের ভলিউম হচ্ছে ভাইয়া 22.4 লিটার। এজন্যই এসটিপি তে কোনো ভলিউমকে লিটারে নিয়ে 22.4 দিয়ে ভাগ করলে কিন্তু 1 মোল পাওয়া যায়। আচ্ছা, এরপর যে আরেকটা ব্যাপার থাকে সেটা হচ্ছে এনটিপি। অনেক বইতে এনটিপি বললেও এসটিপি দিয়ে হিসাব করে, বাট তুমি অ্যাকচুয়ালটাই হিসাব করাটা ভালো। এনটিপি মানে নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার, স্বাভাবিক তাপমাত্রা ও চাপ। এখানে টেম্পারেচারটা হচ্ছে ভাইয়া 20°C বা যেটাকে 293 কেলভিন আমরা বলতেছি। প্রেসারটা হচ্ছে ভাইয়া 1 অ্যাটমসফেরিক প্রেসার, ওই আগের মতোই আর কি। হ্যাঁ, এখানে মোলার ভলিউমটা একটু বেশি হয় কারণ তাপমাত্রাটা একটু বেশি ভাইয়া, সেটা হচ্ছে 24.04 লিটার হয়। আচ্ছা, ফাইনালি আরেকটা আছে এসএটিপি। আচ্ছা, এখন একটা প্রশ্ন করব, সবাই একটু ঝটপট অ্যান্সার দিবা। এসএটিপির আরেকটা নাম কি? মানে এটাকে কিছু একটা তাপমাত্রা বলে, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, সেটা আমি জানি। বলতেছি এসএটিপি কে আরেকটা কি বলা হয় বলো তো সবাই? এসএটিপি কে আরেকটা কি বলা হয়? রুম টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রা। ভেরি গুড, রুম টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রা বলা হয়। সো এখানে তাপমাত্রাটা হচ্ছে ভাইয়া 25°C বা 298 কেলভিন। প্রেসারটা হচ্ছে ভাইয়া এখানে 1 বার বা 0.987 অ্যাটমসফেরিক প্রেসার বা যেটাকে আমরা লিখতে পারি 100 কিলোপ্যাসকেল। এখন একটা বিষয় হচ্ছে কিছু কিছু বইতে এটাকে 1 অ্যাটমসফেরিক প্রেসারের সমান ধরছে, কাছাকাছি ভ্যালু তো ধরা যাইতে পারে, বাট অ্যাকুরেটটা ধরে করাটাই ভালো। আচ্ছা, আর এটার মোলার ভলিউমটা কত? মানে 1 মোলের ভলিউম এসএটিপি তে হচ্ছে ভাইয়া 24.789 লিটার। তাহলে এই সূত্রটাকে আমরা আরেকটু এক্সটেন্ড করতে পারি। কিভাবে দেখো ভাইয়া, এটাকে আমরা লিখতে পারি ভি এসএটিপি। এসএটিপি তে কোনো আয়তন লিটারে নিয়ে এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 24.789 দিয়ে ভাগ করতে হবে। আর যদি এনটিপি নেই আমরা ভাইয়া, সেই ক্ষেত্রে লিটারে নিলে 24.04 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এটা তো আমাদের একদম ইনিশিয়াল কিছু কথাবার্তা চলে গেল। এখন যে কথাটা থাকে সেটা হচ্ছে আর। আর কি ভাইয়া? সার্বজনীন গ্যাস ধ্রুবক, তাই না? আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সার্বজনীন গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস কনস্ট্যান্ট। ঠিক আছে, এইটা আমরা বুঝি। এখন প্রবলেমটা হচ্ছে এই যে সার্বজনীন যে গ্যাস ধ্রুবকটা আছে সেটার এককটা কি বা সেটার মানটা কত, কখন কিভাবে হয়? তো দুইটা যে খুবই বিখ্যাত একক আছে সেই জিনিসগুলো দিয়ে আমরা একটু কথা বলি। ধরো আর এর একটা একক যেটা তোমরা দেখো সচরাচর 8.314 মানে মান জুল পার মোল পার কেলভিন এককে, এটা কিন্তু এসআই একক বলে। এটা কখন ব্যবহার করতে হয়? যখন তোমার চাপের একক থাকে হচ্ছে প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কোয়ার, আর আয়তনের এককটা থাকে হচ্ছে মিটার কিউব। আর এর আরেকটা মান আছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটা কখন ইউজ করে? যখন চাপের একক থাকে হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার আর আয়তনটা থাকে হচ্ছে লিটারে অথবা ডেসিমিটার কিউবে। ঘটনা হচ্ছে আর এর আরো অনেক একক আছে, তুমি চাইলে আর গে 9 সেন্টিমিটারে বা হচ্ছে কি বলে তোমার এটা তো কি আছে, লিটার অ্যাটমসফিয়ার আছে, জুল আছে, তো আর গে 9 সেন্টিমিটার কিলো, মানে এটা আরেকটা আছে ক্যালোরি। সো এগুলাতেও তোমরা চাইলে কনভার্ট করে নিতে পারবা, ওইটা সমস্যা না। বাট এই দুইটাতেই মূলত মারামারিটা হয় যে কখন কোনটাকে আমরা ভাইয়া ব্যবহার করব। খুব মনোযোগ দিয়ে তোমার দেখতে হবে, তুমি যদি এই ভ্যালুটা ব্যবহার করতে চাও তোমার কাছে যেই চাপ আর আয়তনটা দেওয়া থাকবে তাদের এককটাকে এভাবে কনভার্ট করে নিতে হবে। আর তুমি যদি এই এককটা ব্যবহার করতে চাও সেই ক্ষেত্রে হচ্ছে তোমার চাপ আর আয়তনটাকে এই এককগুলোতে কনভার্ট করে নিতে হবে। এটাই হচ্ছে মুখ্য বিষয়, আর কিছু না। সো এইভাবে কিন্তু দেখো এই পেজে কিন্তু আমাদের অনেকগুলা কনফিউশন ক্লিয়ার করার মতো জায়গা কিন্তু আছে ভাইয়া। এইখানে আমাদের অনেকগুলা কনফিউশন ক্লিয়ার করার জায়গা আছে। তাহলে ভাই এখানে কি কি বললাম ভাইয়া? মোল সংখ্যার ক্ষেত্রে আমরা তো এই সূত্রগুলো মোটামুটি জানি, পাশাপাশি আমাদের কি জানতে হবে ভাইয়া? এসটিপি, এসএটিপি, এনটিপি এগুলোর ভ্যালুগুলা কি কি আছে, এবং আর এর যে এককগুলো আছে বা আর এর যে মানগুলো আছে সেটা কখন আমরা আসলে কিভাবে নিয়ে থাকি। আচ্ছা, এছাড়াও আরো ছোট ছোট কিছু কথা আছে, যেমন 1 মিলিলিটার আর 1 সেন্টিমিটার কিউব একই জিনিস, 1 ডেসিমিটার কিউব 1 লিটার একই জিনিস, এরকম আর কি।
সো এগুলো মোটামুটি একদম বেসিক কথাবার্তা। এখন চলো আমরা একটু সামনের দিকে যাই, এগুলো কিন্তু নোট করার দরকার নেই, এগুলো পিডিএফ থেকে তোমরা দেখতে পারবা। এখন আমরা অ্যাপ্লাইতে চলে যাব। হ্যাঁ, আসো দেখো কোয়েশ্চেন গুলা কি বলছে। প্রথম প্রশ্ন, এসএটিপিতে 2 মোল অক্সিজেন গ্যাসের আয়তন কত? এটা কিন্তু ভাইয়া ক্যালকুলেটর কোনো প্রয়োজন নাই, মাথা ঠান্ডা করে চিন্তা করো। এসএটিপি বলছে, কি বলছে? এসএটিপি। এসএটিপিতে 1 মোলের আয়তন আমরা তো জানি ভাইয়া 24.789, মানে 25-এর কাছাকাছি। তাহলে 2 মোলের আয়তন কত হবে? 50-এর কাছাকাছি। তাহলে 50-এর কাছাকাছি অপশন এই যে, শেষ, আর তো দেখার কোনো প্রয়োজন নাই। অ্যান্সার হচ্ছে ডি, শেষ হয়ে গেল। মানে 24.7 কে যদি ডাবল করো তাহলে কত আসে? 49.4, আর একটু বেশি আসা উচিত। এই যে দেখো, সিম্পল। আচ্ছা, এরপর দেখো এই কোশ্চেনটা, এই যে এখান থেকে আমাদেরকে ক্যালকুলেশন শুরু হবে। কি বলছে? 1.8 × 10⁻³ গ্রাম গ্লুকোজ অণুতে কতটি অক্সিজেন পরমাণু আছে? আচ্ছা, পরমাণুর কথা বলছে, অক্সিজেন পরমাণু। আচ্ছা, গ্লুকোজের রাসায়নিক সংকেত কি ভাইয়া, কি বলেন তো একটু টিচার ইনবক্সে সবাই। এই যে এখন হচ্ছে আপনাদের পার্টিসিপেশন দরকার। হ্যাঁ, গ্লুকোজের রাসায়নিক সংকেত কি? C6H12O6। আচ্ছা, C6H12O6। এখানে একটু ভালো মতো খেয়াল করে দেখো, দেখি ভাইয়া, যে 1 মোল যে গ্লুকোজটা আছে, 1 মোল যে গ্লুকোজ, 1 মোল যে গ্লুকোজ, এটা থেকে তুমি আসলে কি পাচ্ছ ভাইয়া? দেখো তো, 6 মোল অক্সিজেনের পরমাণু। মানে 1 মোল গ্লুকোজে তুমি 6 মোল অক্সিজেনের পরমাণু পাচ্ছ। তার মানে ব্যাপারটাকে এইভাবে লেখা যায় না? দেখো তো, মোল সংখ্যা অফ অক্সিজেনের পরমাণু ইজ ইকুয়াল টু 6 ইন্টু মোল সংখ্যা অফ গ্লুকোজ। মানে গ্লুকোজের মোলকে 6 দিয়ে গুণ করলে অক্সিজেনের পরমাণুর মোল সংখ্যা পাও। আর এক্স্যাক্টলি পরমাণুর সংখ্যা, এই যে এন, বড় হাতের এন দিয়ে তো সংখ্যা বোঝায়। হ্যাঁ, পরমাণুর সংখ্যা কিভাবে বের করে? মোল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ দিতে হয়। শেষ। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে কত মোল গ্লুকোজ আছে কিভাবে বুঝবো? ওই যে দেখো, মোল সংখ্যা অফ গ্লুকোজ ইজ ইকুয়াল টু কি? W/m। আর তোমরা সবাই খুব ভালো মতো জানো গ্লুকোজের আণবিক ভর কত ভাইয়া? 180 গ্রাম পার মোল। এই যে এটা হিসাব করলেই বুঝবা, কার্বনের ভর 12, পারমাণবিক ভর আর কি হাইড্রোজেনের 1, অক্সিজেনের 16, বাকিটা গুণটন দিলেই বুঝে যাবা। তো চলো দেখি আমরা একটু সলভ করার চেষ্টা করি। তাহলে W কত? 1.8 × 10⁻³ ডিভাইড বাই 180। আচ্ছা, গ্লুকোজের মোল সংখ্যা পাইছি, এটাকে 6 দিয়ে গুণ করলে অক্সিজেন পরমাণুর মোল সংখ্যা পাবো। এটাকে আবার অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে যদি গুণ করো তাহলে অ্যাকচুয়ালি অক্সিজেন পরমাণুর সংখ্যা পাবো। সেটা আসছে কত? 3.61 × 10⁻19। এই যে দেখো চলে আসছে 3.61 × 10⁻19। একদম সহজ সাবলীল অ্যান্সার। অনেকে হয়তো বলতে পারো ভাই এগুলো তো অনেক সহজ, আপনি একটু ফাস্ট আগান, অনেকে বলতে পারো। কিন্তু আমরা শুরু করবো একটু আস্তে আস্তে স্লোলি, যেন পরবর্তীতে ক্লাসের পরবর্তী অংশ তোমরা যেন অনেক ফাস্ট আগাইতে পারো। হ্যাঁ, শুরুগুলো আমরা একটু ধরে ধরে আগাই যাতে সবারই সুবিধা হয়। কেমিস্ট্রি করছিলাম, হ্যাঁ এক্স্যাক্টলি রাদিফা, ভেরি গুড। কেমিস্ট্রি কিন্তু এটা করছিলাম আমি 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 মনে হয় ক্লাস হয়েছিলাম, তাই না? আচ্ছা, তাহলে এটা হলো সি। চলো এইটার অ্যান্সারটা আমরা একটু দিয়ে ফেলি ভাইয়া। আচ্ছা, এটা আরেকবার একটু বুঝাই দিই। হ্যাঁ, এটা একটু ক্রিটিক্যাল আমার কাছে লাগতেছে, তো তোমাদেরকে আরেকবার একটু বুঝাই দিই। দেখো ভাইয়া, এই যে গ্লুকোজ, দেখো 1 মোল গ্লুকোজে 6 মোল অক্সিজেনের পরমাণু আছে। তাহলে এখান থেকে গ্লুকোজের মোল বের করে ফেলবা। গ্লুকোজের মোলকে 6 দিয়ে গুণ করলে অক্সিজেন পরমাণুর মোল পাবা। আর পরমাণুর সংখ্যা বের করতে হলে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করে দিবা, বাকিটা অ্যান্সার চলে আসে। আচ্ছা, এরপর এখানে খেয়াল করো কি বলছে। এসটিপিতে কোনো গ্যাসের 2 গ্রাম, কোন গ্যাসের 2 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে। আচ্ছা, 2 গ্রাম মানে হচ্ছে সবগুলা ডাব্লিউ দেওয়া আছে, সবগুলা ডাব্লিউ তার মানে সেম, মানে প্রদত্ত ভর সবগুলারই 2 গ্রাম, ডাব্লিউ তার মানে সেম। সূত্রটা আমরা কি জানি ভাই বলতো? মোল সংখ্যা ইজ ইকুয়াল টু W/m ইজ ইকুয়াল টু ভি লিটার, যেটা এসটিপিতে, ডিভাইড বাই 22.4। তাহলে একটু খেয়াল করো ভাইয়া, সবার ডাব্লিউটাও সেম আর 22.4 তো ধ্রুবকই। তার মানে সম্পর্কটা একটু খেয়াল করো, 1/m মানে আণবিক ভরের উল্টাটা, ব্যস্তানুপাতিক সম্পর্ক কার সাথে? দেখো, ভি লিটার এসটিপির সাথে। তার মানে আমরা কি বুঝতেছি ভাইয়া বলতো? যার ভর কম হবে, যার ভর কম হবে তার আয়তন এসটিপিতে দখলকৃত আয়তন কি হবে? বেশি হবে। এবার ভরটা একটু হিসাব করো, অক্সিজেনের 32, হিলিয়ামের 4, ক্লোরিনের 71, নাইট্রোজেনের 28। তাহলে যার ভর কম তার দখলকৃত আয়তন হচ্ছে বেশি এসটিপিতে। সো শেষ, সিম্পল অ্যান্সার, অ্যান্সার হবে সি। তাহলে অ্যান্সারগুলো কি আসলো? ডি, সি, সি।
অ্যান্সার হচ্ছে ডিসিসি। ওকে, অ্যান্সার আসতেছে কি ডিসিসি। ওকে, ভেরি গুড। চলো পরের কোশ্চেনের দিকে আমরা যাই। হ্যাঁ, আচ্ছা এটা জাস্ট আরেকবার একটু বলে দিই যে n ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আছে, ভি লিটার এসটিপি বাই 22.4 আছে। দেখো ডাব্লিউটা সেম কেন বললাম, সবারই 2 গ্রামের কথা বলা আছে। সো ডাব্লিউটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, তাহলে মানে সমান চিহ্ন উঠায় সমানুপাতিক চিহ্নটা দিলাম। 1/m সমানুপাতিক ভি লিটার এসটিপি, মানে এম বাড়লে ভি কমবে, ভি বাড়লে এম কমবে, তার মানে যার ভর কম তার আয়তন বেশি দখল করে। শেষ, এটাই হয়ে গেল আমাদের হিসাবটা। ওকে, সো এরপর এই দুইটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু ভাইয়া তোমরা খুব সহজেই নিজেরা দিয়ে দিতে পারবা। সেটা কি, এসটিপিতে 3.2 গ্রাম একটি গ্যাস 2.24 লিটার আয়তন দখল করলে গ্যাসটি হতে পারে, দেখো সহজ সূত্র তো ওই যে ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু ভি লিটার এসটিপি ডিভাইড বাই 22.4। তাহলে দেখো ডাব্লিউর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 3.2, ভি লিটার এসটিপি দেওয়া আছে 2.24। আসলে একটু কাটাকাটি করি, দেখো এটা কাটাকাটি করলে একটা 10 হবে, 10টা এই পাশে গুণ হবে, তাহলে দেখো এম এর ভ্যালু কত আসে, এম এর ভ্যালু এই দুইটার গুণফল, তাহলে 3.2 ইন্টু 10 মানে 32, 3.2 ইন্টু 10 মানে 32, তার মানে অ্যান্সার হচ্ছে অক্সিজেন। শেষ, আর কিছু তো করার প্রয়োজন নাই, অক্সিজেন। এরপর ভাই একটু খেয়াল করো, অর্ধমোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত। আচ্ছা একটু খেয়াল করো, এই যে একটা কার্বন ডাইঅক্সাইড, এই যে এখানে একটু খেয়াল করো যে 1 মোল কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন পরমাণু আছে কত, 2 মোল না। এই দেখো অক্সিজেন পরমাণু আছে হচ্ছে 2 মোল অক্সিজেন পরমাণু, মানে 1 মোল কার্বন ডাইঅক্সাইডে 2 মোল অক্সিজেনের পরমাণু আছে, তাহলে হাফ মোল, এই যে হাফ মোল কার্বন ডাইঅক্সাইডে তার মানে 1 মোল অক্সিজেনের পরমাণু আছে। আর 1 মোলের অক্সিজেনের পরমাণু মানে কতটুক ভাইয়া, অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক পরমাণু, অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক পরমাণু, তার মানে অ্যান্সার হবে ডি। তাহলে দুইটারই অ্যান্সার হচ্ছে ডি আসতেছে ভাইয়া, খুবই সহজ, এগুলো একটু ঠান্ডা মাথায় অ্যান্সার করলেই হয়ে যায়। আচ্ছা তাহলে বলো এইটুক পর্যন্ত সবাই ক্লিয়ার, ছোট করে একটা সি লিখে দিই। হ্যাঁ, সি মানে ক্লিয়ার, এইটুক পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার কিনা। অর্ধমোল মানে হাফ মোল, হ্যাঁ মানে ওর 1 মোলে অক্সিজেন পরমাণু কয়টা আছে, 2 মোল, তাহলে হাফ মোলে কয়টা হবে, 1 মোল, 1 এ 2 হাফে 1 এরকম। আর 1 মোল পরমাণু মানে কয়টা পরমাণু, অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক পরমাণু, তাই না। আচ্ছা ভেরি গুড, চলো ভাই একটু আগাই। স্টোইকিওমেট্রি, সহগ অনুপাত সূত্র। আচ্ছা এইটা ব্যাপারটা খুব সহজ, তোমাকে যে কোনো একটা সমীকরণ যদি দেওয়া থাকে তুমি প্রথমত সেই সমীকরণকে সমতা করবে, এই যে নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া, আমরা কি সমীকরণ সমতাকরণ করা তো পারি, যদি নাও পারি কোনো সমস্যা নেই। দেখো এখানে নাইট্রোজেন 2টা আছে, তাহলে 2 দিয়ে গুণ দাও, হাইড্রোজেন কয়টা, 6টা হয়ে গেল, 3 দিয়ে গুণ দাও, শেষ, সমতাকরণ ডান। তো স্টোইকিওমেট্রি বলে নিয়ম হচ্ছে যখন একটা সমীকরণ তুমি সমতাকরণ করে ফেললা, তাদের প্রত্যেকের মূল সংখ্যা নাও, এই যে এন অফ নাইট্রোজেন মূল সংখ্যা নিলা, এন অফ হাইড্রোজেন মূল সংখ্যা নিলা, এন অফ অ্যামোনিয়া মূল সংখ্যা নিলা, তাদের প্রত্যেকের মূল সংখ্যাকে তাদের এই যে সহগ অনুপাত সমতাকরণ করার পরে তাদের যে অনুপাত, দেখো এটা কয়টা আছে, একটা, এটা কয়টা আছে, 3টা, এটা কয়টা আছে, 2টা, এগুলো দিয়ে ভাগ করতে হয়, 1 3 2, আর এই ব্যাপারটা সমান হয়, এটাকে সহগ অনুপাত সূত্র বা স্টোইকিওমেট্রি বলা হয়, সহগ অনুপাত সূত্র বা স্টোইকিওমেট্রি বলা হয়। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে ব্যাপারটা কেমন আসবে, দেখো মোল সংখ্যা বড় হাতের এ, মোল সংখ্যা বড় হাতের বি, মোল সংখ্যা বড় হাতের সি, মোল সংখ্যা বড় হাতের ডি, এখানে ছোট হাতের যেগুলো আছে মানে স্মল লেটারে এ বি সি ডি, এগুলো হচ্ছে তাদের সমতা করার পর মোল সংখ্যা, তাহলে প্রত্যেকটাকে তার নিজ নিজ মোল সংখ্যা বা সহগ দিয়ে ভাগ করে দিব, তারপর সমান দিয়ে দিব, এটাই হচ্ছে সহগ অনুপাত সূত্র, খুবই সহজ একটা জিনিস। হ্যাঁ, সহগ অনুপাত সূত্র। সো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে এটার 1 মোল 3 মোলের সাথে বিক্রিয়া করে, আবার এটার 1 মোল 2 মোল উৎপন্ন করে, এরকম আর কি ঘটনাটা, আর কিছুই না। এখন যদি আমরা একটু সামনের দিকে আগাই, দেখো একদম লেটেস্ট একটা কোশ্চেন দেওয়া আছে, খুবই চমৎকার একটা কোশ্চেন, এখানে বিশুদ্ধতার ব্যাপারটা দেওয়া আছে। এটা দুই ভাবেই তুমি করতে পারো, তুমি ভর হিসাব করেও করতে পারো, আয়তন হিসাব করেও করতে পারো। দেখো কি বলছে প্রশ্নটা, আগে মনোযোগ দিয়ে একটা দেখাই দিই, বাকিগুলো আমরা আস্তে আস্তে পারবো ইনশাল্লাহ। দেখো 12 গ্রাম চুনাপাথর উত্তপ্ত করে এসএটিপিতে 2.24 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেল, চুনাপাথরের শতকরা বিশুদ্ধতা হলো। আচ্ছা তাহলে চুনাপাথরের সংকেত কি বলো তো ভাইয়া, চুনাপাথরের সংকেত কি, চুনাপাথরের সংকেত কি,
বোর্ড এক্সামে সরাসরি স্টোইকিওমেট্রি ইউজ করা যাবে কিনা, ভালো একটা কোয়েশ্চেন। আমার মানে আমরা যেটা দেখছি অনেক সময় অনেক সম্মানিত শিক্ষকরা কেটে দেন, সো ইউজ না করাটাই ভালো। যে ওরকম অনুপাত করে বুঝাই দেবা যে 1 মল 3 মলের সাথে বিক্রি করে 2 মল কত, বুঝছো না? ওরকম ইউজ করাটাই সুবিধাজনক, সেফ। হ্যাঁ, এই নিজে যত সেফ থাকবা তত ভালো। আচ্ছা, চুনা পাথর কিন্তু বড় শব্দটা, তাই না? চুনা পাথর তার মানে ক্যালসিয়াম কার্বনেট, যদি চুন বলতো তার মানে শুধু ক্যালসিয়াম অক্সাইড। হ্যাঁ, আচ্ছা, সো দেখো আমরা আগে একটু বিক্রিয়াটা লিখি। দেখো ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে ক্যালসিয়াম অক্সাইড পাবো প্লাস কার্বন ডাইঅক্সাইড পাবো। খেয়াল করো তো ভাইয়া, এটা হচ্ছে 100 গ্রাম। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা উত্তপ্ত করি, কার্বন ডাইঅক্সাইড কতটুকু পাচ্ছি ভাইয়া? 1 মোল। আর 1 মোল মানে কিন্তু 24.789 লিটার। এখন কেন এটা লিখলাম লিটার ভাইয়া বলো তো? কারণ এখানে এসিটিপির কথা মেনশন করা। কিসের কথা মেনশন করা? এসিটিপির কথা মেনশন করা, তাই। তাহলে 24.789 লিটার পাওয়া যায় 100 গ্রাম থেকে। তাহলে 2.24 লিটার পাওয়া যায় কতটুক থেকে? জাস্ট সুন্দর, মানে আমার কাছে উইকেট নেমটা সহজ লাগে আর কি। সো দেখো 2.24 ইন্টু 100 ডিভাইড বাই 24.789, তাহলে কত আসে? তাহলে 224 ভাগ 24.789, তাহলে অ্যান্সার আসে হচ্ছে 9.036 গ্রাম। আচ্ছা, এত গ্রাম থেকেই আসলে পাওয়া যাওয়ার কথা, কিন্তু তোমার কাছে বেশি গ্রাম চুনা পাথর দেওয়া, তার মানে ভেজাল আছে। এখন তোমাকে বিশুদ্ধতা জানতে চাইছে, তাহলে পার্সেন্টেজ অফ বিশুদ্ধ বা পিউরিটি যেটাকে আমরা বলি, তাহলে বিশুদ্ধ কতটুকু আছে ভাই একটু খেয়াল করো। উপরে হবে বিশুদ্ধ ভর 9.036, নিচে হবে হচ্ছে মোট ভর ইন্টু 100%। যেটা জানতে চাবে সেটা। এখানে যদি ভেজাল জানতে চাইতো তাহলে উপরে ভেজাল থাকতো, নিচে মোট থাকতো ইন্টু 100%। ভেজাল কিভাবে বের করে? মোট থেকে বিশুদ্ধতা বাদ দিতে হয়, ম্যাথ করে যে অ্যান্সারটা পাও সেটাই বিশুদ্ধতা সব সময়। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু বিশুদ্ধতা জানতে চাইছে, তাহলে পার্সেন্টেজ অফ বিশুদ্ধ, হ্যাঁ মানে পিওর কতটুকু আছে, তাহলে এটা কিভাবে বের করবো? যে উপরে হবে বিশুদ্ধ অংশ, নিচে হবে মোট ইন্টু 100%। সো আলটিমেটলি কত আসা উচিত? আচ্ছা, সবাই তো করেই দিছো, 75.3। হ্যাঁ, 75.3%, তার মানে অ্যান্সার আসে হচ্ছে 75.3%। শতকরা বিশুদ্ধতা। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা সুন্দর মতো ম্যাথটা করে ফেললাম। সবাই কি বুঝতে পারছি ভাইয়া? ওকে, গুড। আচ্ছা, দুই একজন মনে হয় বুঝতে পারিনি, তাই না? আচ্ছা, দুই একজনকে বুঝাই দেই। তার আগে একটা ছোট্ট বিষয় একটু বলে দিই। সেটা হচ্ছে, দেখো এটা কিন্তু একদম বেসিক লেভেলের একটা ম্যাথ। এটা না বোঝার একটা কারণ আছে, সেটা কি জানো? মানে আমাদের মাথায় এখন অনেক কিছু চলতেছে। আমি একটা জিনিস খেয়াল করছি, আমরা যখন ধরো ইবাদত করি এবং আমরা যখন পড়াশোনা করি, এই দুইটা সময় পৃথিবীর যাবতীয় যত চিন্তা ভাবনা আছে সব আমাদের মাথায় ঘুরপাক করে। তোমাদের মাথায়ও তো ঘুরপাক করে, তাই না ভাইয়া? আচ্ছা, সো আমি যেটা বলতে চাইতেছি যে দেখো, তুমি চাইলে তোমার সমস্ত কিছু এখন চিন্তা করতে পারো। তাহলে কি হবে? তুমি এখন এই জিনিসটা একটু কম বুঝবা, পরে আবার ভিডিওটা দেখতে হবে, কিন্তু তুমি সময় পাবা না, কারণ তো সময় তো কম। তো আস্তে আস্তে ভিডিও জমবে এবং তখন প্যানিক করবা, তখন আসলে পড়াই হবে না। তো এই জন্য ভাইয়ার একটা ছোট্ট পরামর্শ আছে। তোমরা যেহেতু আমার ছোট বাচ্চা কাচ্চা, তোমাদের কাছে ভাইয়ার একটা ছোট্ট পরামর্শ আছে, একটা রিকোয়েস্ট আছে। সেটা হচ্ছে, আমরা সবকিছু চিন্তা বাদ দিয়ে শুধু মনোযোগ দিয়ে ভাইয়ার ওয়ার্ড বাই ওয়ার্ড কথাগুলো শুনবো, শুধু যে ভাইয়া কি বলতে চাইতেছি। তাহলে দেখবা ব্যাপারগুলো সহজ লাগবে। তোমরা এই জিনিসটা কিন্তু সহজে বুঝবা যদি মাথায় কোনো কিছু অন্য চিন্তা না করো। তোমরা এত কঠিন কঠিন জিনিস পড়ে ফেলছো, জারণ বিজারণ, অম্লক্ষার সমতা, বাট এই সহজ জিনিসে প্যাচ লাগে কেন? কারণ যে সহজ তো কম প্র্যাকটিস করা হয়, এই জন্য এগুলাতে প্যাচ লাগে। সো এই জন্য ভাইয়ার একটা রিকোয়েস্ট থাকবে, এখন মাথায় কোনো চিন্তা রাখবা না, ঠান্ডা মাথায় পড়াটা কন্টিনিউ করতে হবে। ওকে, আচ্ছা আসো। তো দেখো এখানে তাহলে আমাদের কি করলাম, আমরা বলছে 12 গ্রাম চুনা পাথর উত্তপ্ত করে এসএটিপিতে 2.24 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেল। চুনা পাথরের শতকরা বিশুদ্ধতা হলো, আচ্ছা বিশুদ্ধতা বের করতে বলছে। আচ্ছা, তো আমরা কি করলাম, আমাকে একটা মানে চুনা পাথর ক্যালসিয়াম কার্বনেট, এটাকে উত্তপ্ত করলাম। এটাকে আবার তাপীয় বিয়োজনও কিন্তু বলা যায়, তাপীয় বিযোজনও কিন্তু বলা যায়, মানে তাপ দিয়ে ভেঙে ফেলা। আচ্ছা, তাহলে এটা ভাঙলে আমরা কি পাচ্ছি দেখো, ক্যালসিয়াম অক্সাইড মানে চুন প্লাস কার্বন ডাইঅক্সাইড। এখন এটার 100 গ্রামকে ভাঙলে আমরা মোটামুটি 1 মোল কার্বন ডাইঅক্সাইড পাই, যেটা এসএটিপিতে 24.789 লিটার হয়। আচ্ছা, তার মানে একটু ঘুরাইয়া প্রশ্নটা বলি,
যে 24.789 লিটার এসিটিপিতে কার্বন ডাইঅক্সাইড পেতে হলে চুনা পাথর লাগবে আমার 100 গ্রাম। তাহলে 2.24 লিটার পেতে হলে আমার চুনা পাথর লাগবে কতটুকু ভাইয়া দেখো, 9.036 গ্রাম। তাহলে এটা হলো আমার পিওর, এতটুক থেকেই আমি এতটুকু কার্বন ডাইঅক্সাইড পাবো এসিটিপিতে, এটা পিওর অংশ। ভালো কথা। এখন একটু চিন্তা করে দেখো ঠান্ডা মাথায়, এটা যদি পিওর হয় আর এটা যদি মোট হয়, তাহলে এই দুইটার বিয়োগফল কি? ভেজাল। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন তোমাকে কিন্তু ভেজাল বের করতে বলে না, বলছে বিশুদ্ধতা বের করতে। তাহলে পার্সেন্টেজ অফ বিশুদ্ধতা হলে উপরে বিশুদ্ধ অংশটা থাকবে, এই যে এটা ম্যাথ করে যেটা বের করছো বিশুদ্ধ অংশ, নিচে থাকবে মোট ইনটু 100%, তারপর বাকিটা শেষ। যদি ভেজাল বলতো তাহলে এই যে 12 মানে মোট থেকে এই পিওরটা বাদ দিতা, 3-এর একটু কম আসতো তাই না, 3 গ্রামের একটু কম আসতো, ওইটা তখন উপরে লিখতে হইতো যদি ভেজাল বলতো। ওইটা নিচে হলো মোট, সবসময় নিচে মোট পরিমাণটা থাকবে ইনটু 100%। শেষ হয়ে গেল। সবাইকে এখন ক্লিয়ার? বলো। হ্যাঁ হবে, তুমি অন্যভাবেও করতে পারবে, আমি ভর দিয়ে করছি, তুমি আয়তন দিয়ে করতে পারলে করো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, মিললেই হইলো। না টেনশন নিও না আদিত্য ভাইয়া, লাস্টের দিকে ভাইয়া টান দিব না, এই স্পিডেই যাবো, টেনশন নিও না। ওকে ভেরি গুড, তাহলে এটা বুঝে গেলাম। এরপর চলো এই যে 3টা ম্যাথ আছে, এই 3টা আচ্ছা আমি করি, আমি করাই দিই, তারপরে পেজটা তোমাদের করতে দিব। সবাই একটু ঠান্ডা মাথায় মন দিয়ে শুনতে হবে, ঠিক আছে? এখন কিন্তু আর টিচার বক্সে কিছু লিখবো না। দেখো, এসটিপিতে 2 মোল ক্যালসিয়াম কার্বনেট ও HCl এর বিক্রিয়া উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত লিটার? ভালো প্রশ্ন। আগে কি করবা, সব সময় এই দুইটার বিক্রিয়া করাই দিবা, যেটা বলছে ক্যালসিয়াম কার্বনেট আর HCl এর বিক্রিয়া করাই দিবা। এখন অনেকে কনফিউজ থাকো, ভাইয়া উৎপাদ কি কি হয় আমি না বুঝি না। এটা কোনো সমস্যা নেই, এটা আমিও বুঝতাম না একটা সময়, এজন্য বেশি বেশি বিক্রিয়া লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। বাট ইনস্ট্যান্ট কিভাবে বুঝবা, দেখো ক্যালসিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে 100%, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড আলাদা হয়ে গেল। হাইড্রোজেন আছে আর কার্বনেট আছে, মানে ওই যে H2O আর CO2 হবেই হবে, এটা নিয়ে আর কোনো সন্দেহ নাই। এবার সমতাকরণ করো আগে, দেখো এখানে ক্লোরিন আছে কয়টা? 2টা না, তাহলে এখানে আগে 2 দিয়ে দাও। এখন দেখো সব মিলে যাবে, এখন সব মিলে যাবে। কিন্তু প্রশ্নে কি বলছে সেটা ইম্পর্টেন্ট। প্রশ্নে বলছে 2 মোল ক্যালসিয়াম কার্বনেট দিতে, 2 মোল ক্যালসিয়াম কার্বনেট দিতে, আর এসটিপির কথা বলছে। দেখো ভাইয়া এটা তো 1 মোল তাই না, 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে তুমি 1 মোল কার্বন ডাইঅক্সাইড পাও, মানে যেটা এসটিপিতে কত ভাইয়া 22.4 লিটার নাকি। তাহলে 2 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে, তাহলে 2 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে তুমি 2 মোলই পাবা, যেটা হবে কত 44.8 লিটার। তার মানে অ্যান্সার আসবে ডি। শেষ। এভাবে ঠান্ডা মাথায় করবে। এখন অনেকে বলতে পারো ভাইয়া এমসিকিউ যদি এত সময় নিয়ে সলভ করি তাহলে বাকি কিভাবে করব? বাবারে ভুল দাগানোর চেয়ে একটু সময় নিয়ে কম দাগাও, তাও তো ভালো। ভুল দাগানো যাবে না, আস্তে আস্তে সময় নয়, এক সময় প্র্যাকটিস হয়ে ফাস্ট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে, এরপর দেখো কি বলছে, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজনে, তাপীয় বিয়োজন বলছি না ভাইয়া, তাপীয় বিয়োজন মানে কি, এই যে ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিবা, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড হবে, এই যে তাপ দিয়ে বিয়োজন করতেছো না, এটাই তাপীয় বিয়োজন বা তাপীয় বিযোজন। উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের ভর কত গ্রাম? এটা তো খুব সহজ না বাবা। দেখো ক্যালসিয়াম কার্বনেটের ভর হচ্ছে 100 গ্রাম, 100 গ্রাম থেকে তুমি কার্বন ডাইঅক্সাইড পাচ্ছ 44 গ্রাম, তাহলে 50 গ্রাম থেকে তুমি কতটুকু পাবা? অর্ধেক, 22 গ্রাম। শেষ, অ্যান্সার হচ্ছে বি। চমৎকার। ফাইনালি লাস্টে দেখো কি লেখা, অ্যামোনিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে এসটিপিতে 44.8 লিটার অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করতে ব্যবহৃত ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ কত? এই কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল। কেন? তখন একটা কনফিউশন কাজ করে, ভাইয়া কি কি উৎপাদ হবে সেটা তো বুঝতেছি না, আসো বুঝাই। দেখো কি লিখছে, অ্যামোনিয়াম ক্লোরাইড লিখছে না ভাইয়া, NH4Cl লিখছে, লিখছে। এটার সাথে কার বিক্রিয়া করাবো? ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। ডান। উৎপন্ন কি হবে? অ্যামোনিয়া বলে দিচ্ছে, এতটুকু বলে দিচ্ছে, তাহলে অ্যামোনিয়া আমি লিখে ফেলি আগেই, প্লাস খেয়াল করো ক্যালসিয়াম আছে ক্লোরিন আছে, আলাদা করে দাও, ক্যালসিয়াম ক্লোরাইড। আবার এখানে একটা হাইড্রোজেনও আছে অক্সিজেনও আছে, বাস পানি বানায় দাও। এইবার সমতাকরণ করার পালা। দেখো একটু খেয়াল করো, এখানে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্লোরিন আছে 2টা, তাহলে এটাকে 2 দিয়ে গুণ দাও। নাইট্রোজেন আছে 2টা, 2 দিয়ে গুণ দাও। এখন তো মিলে যাওয়ার কথা, হাইড্রোজেন 6টা আর 2টা 8টা, 8টা, হ্যাঁ মিলে গেছে, দেখছো? এখন একটু খেয়াল করো কি বলছে, সরি, অ্যামোনিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে এসটিপিতে 44.8 লিটার অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করে। ভাইয়া এসটিপিতে 44.8 লিটার অ্যামোনিয়া গ্যাস মানে কত? 2 মোল না, কারণ 22.4 লিটার মানে 1 মোল, তাহলে 44.8 লিটার মানে 2 মোল। এখানে তো 2 মোলই দেওয়া আছে,
তাহলে 2 মোল অ্যামোনিয়া প্রস্তুত করতে কতটুকু ক্যালসিয়াম অক্সাইড লাগে? 1 মোল। 1 মোল মানে কত? 56। কিভাবে? এটা 40, এটা 16, 56 গ্রাম। অ্যান্সার হচ্ছে এ। শেষ। খুবই সহজ, খুবই সহজ। এভাবে ঠান্ডা মাথায় আগে আমরা কি করব দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, একটা উৎপাদের কথা বলা আছে, বাকি ক্যালসিয়াম আর ক্লোরিন, ক্যালসিয়াম ক্লোরাইড, এইচআরও পানি, শেষ। সমতাকরণ করব, করে জাস্ট মিলায়ে দেখব। কোশ্চেন একদম ইজি, ঢাকা বোর্ডে আসা প্রশ্ন। যে এসটিপিতে 44.8 লিটার অ্যামোনিয়া মানে 2 মোল অ্যামোনিয়া, 2 মোল অ্যামোনিয়ার জন্য কতটুকু ক্যালসিয়াম অক্সাইড লাগতেছে? 1 মোল। 40 আর 16, 56। শেষ। অ্যান্সার হচ্ছে এ। ওকে ওকে, সো এটা আমরা আশা করি সবাই ক্লিয়ার। ওকে ভাইয়া, ছোট্ট একটা সি লিখে দাও। বিক্রিয়া ভেদে ভিন্ন হইতে পারে নিশান। হ্যাঁ, 100 গ্রাম ওটা তো স্ট্যান্ডার্ড ভাইয়া। 100 গ্রামের আন্ডারে কেন হিসাব করবো? এটা তো স্ট্যান্ডার্ড। 100 গ্রাম থেকে 44 গ্রাম, তাহলে 50 গ্রামের জন্য কত? 22 গ্রাম, তাই না? আচ্ছা, গুড, ভেরি গুড। চলো, এই তিনটা নাও, এই তিনটা তোমরা করো, এই তিনটা তোমরা করো। সময় হচ্ছে 3 আগে 3 আর 4, 4 মিনিট দিলাম ধরো। হ্যাঁ, নাও করে ফেলো।
ওকে, ভেরি গুড। আচ্ছা চলো সলভে যাই। কি লিখছে, এই বিক্রিয়ার মাধ্যমে 16 গ্রাম অক্সিজেন তৈরি করতে কত গ্রাম H2O2 লাগবে? দেখো ভাইয়া, অক্সিজেন তো এখানে 1 মোল মানে 32 গ্রাম, 32 গ্রামের জন্য লাগতেছে কতটুক, 32 2 34 আর ইন্টু 2 করলে হচ্ছে 68 গ্রাম। হ্যাঁ, তাহলে 16 গ্রাম 16 গ্রাম অর্ধেকের জন্য তাহলে কত, অর্ধেক 34 গ্রাম লাগবে। তাহলে মানে অ্যান্সার বি, শেষ। আচ্ছা, কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করলে প্রমাণ অবস্থায় 20 লিটার অক্সিজেন পাওয়া যাবে? এটা ইম্পর্টেন্ট, এটার সমীকরণটা জানাটা দরকার, নইলে তো বিপদ। হ্যাঁ, চলো সমীকরণটা একটু দেখি। সমীকরণটা হচ্ছে KClO3 পটাশিয়াম ক্লোরেট, এটাকে হিট করলে পাওয়া যায় হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। এখন দেখো এখানে 3টা আছে, এখানে 2টা আছে, তাহলে এখানে 3 দিয়ে গুণ দাও, তাহলে এখানে 2 দিয়ে গুণ দিতে হবে, 3 দুগুণা 6, 3 দুগুণা 6, এখানেও 2 আসবে, শেষ। এইবার খেয়াল করো, প্রমাণ অবস্থা মানে এসটিপির কথাই বলছে। ঠান্ডা মাথায় দেখো, এসটিপিতে এটা কত লিটার হয়, 3 মোল মানে 3 ইন্টু 22.4 লিটার, নাকি এতটুকু, কারণ 1 মোলের আয়তন কত, 22.4 লিটার। এটার জন্য আমার কতটুকু পটাশিয়াম ক্লোরাইড লাগতেছে ভাইয়া, দেখো পটাশিয়ামের ভর হচ্ছে 39.1 প্লাস ক্লোরিন 35.5 প্লাস 3 ইন্টু 16 ইন্টু 2, এটা হয় হচ্ছে 245.2 গ্রাম এত লিটারের জন্য। তাহলে 50 লিটারের জন্য কত হবে, 50 লিটারের জন্য হবে, সরি 50 না 20 লিটার, মাই ব্যাড, 20 লিটার। তাহলে 20 লিটারের জন্য কতটুকু হবে, অ্যান্সার হয় হচ্ছে 72.98 গ্রাম। অ্যান্সার আসে হচ্ছে 72.98 গ্রাম, শেষ। সহজ সাবলীল অ্যান্সার। পরেরটা দেখো, 95% W/W। ভাইয়া W/W বলতে বোঝায়, প্রথমটা দিয়ে বোঝায় হচ্ছে দ্রব, পরেরটা দিয়ে বোঝায় দ্রবণ, দুইটাই ভর অনুপাতে আছে আর কি। হ্যাঁ, এই কথাটার অর্থ হচ্ছে, এই কথাটার অর্থ হচ্ছে যে 100 গ্রাম এর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট, মানে একটু ভেজাল টেজাল আছে তো এই জন্য 95% বিশুদ্ধ লিখছে, যে 100 গ্রামের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে হচ্ছে 95 গ্রাম। তাহলে এখানে কত গ্রাম বলছে, 120 গ্রাম, তাহলে 120 গ্রামের মধ্যে তাহলে কতটুকু আছে, 95 ইন্টু 120 ডিভাইড বাই 100, মোটামুটি 114 গ্রাম হওয়া উচিত। হ্যাঁ, দেখি তো কত আসে, 95 ইন্টু 120 ডিভাইড বাই 100, তাহলে 114 গ্রাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ভর তুমি পেয়ে গেছো। বলছে কি, চুনা পাথরের এত গ্রাম নিয়ে অতিরিক্ত HCl অ্যাসিডে দ্রবীভূত করলে এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। আচ্ছা, তাহলে দেখো ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি তুমি HCl এর বিক্রিয়া করায় দাও, কি কি তৈরি হবে, এটা একটু আগেই দেখাইছি, ক্যালসিয়াম ক্লোরাইড আলাদা হয়ে চলে যাবে, হাইড্রোজেন আর কার্বনেট আছে যেহেতু, তাহলে H2O প্লাস CO2 তুমি পাবা, আর এটা 2 দিয়ে গুণ দিলে সমতাকরণ হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করো যে এটার ভর কত, ক্যালসিয়াম কার্বনেটের, ক্যালসিয়ামের 40, কার্বনের 12 আর অক্সিজেনের 16 ইন্টু 3 মানে 100 গ্রাম। 100 গ্রাম থেকে তুমি মোটামুটি এসটিপিতে কত লিটার পাবা, 1 মোলের জন্য মানে হচ্ছে 22.4 লিটার পাবা। তাহলে এখানে কত গ্রাম বলছে ভাইয়া, 114 গ্রাম। তাহলে 114 গ্রাম থেকে তুমি তাহলে কতটুকু পাচ্ছ, তাহলে চলো হিসাব করো, 114 ইন্টু 22.4 ভাগ 100, অ্যান্সার আসে 25.536। এই যে 25.536, মানে এটাই আমাদের অ্যান্সার আসা উচিত, হচ্ছে ডি। এই তো সহজ সাবলীল একটা অ্যান্সার। তাহলে কি কি বললাম, এটা তো সহজ ছিল, 32 পাচ্ছ 68 থেকে, 16 পাবা 34 থেকে, ডান। এই দুইটা একটু ক্রিটিক্যাল ছিল। পটাশিয়াম ক্লোরাইডকে যদি তুমি উত্তপ্ত করো, সেই ক্ষেত্রে তুমি পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন পাবা, সমতাকরণ করে নিতে হবে মাস্ট। এসটিপির কথা যেহেতু বলছে যে 3 মোল মানে 3 ইন্টু 22.4 লিটার অক্সিজেন, এত অক্সিজেন পাচ্ছ 245.2 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে, তাহলে 20 লিটার, এই যে তাহলে 20 লিটার পাবা কত গ্রাম থেকে, ওই কিক নেমে সহজে করে ফেললাম। এটার কথা খেয়াল করো, 95% W/W বিশুদ্ধ চুনাপাথর, এটার অর্থটা কি, 95% W/W মানে হচ্ছে যদি তোমার কাছে 100 গ্রাম চুনাপাথর থাকতো, তার মধ্যে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে, 95 গ্রাম বিশুদ্ধ, বাকি 5% ভেজাল, তাহলে 120 গ্রাম, এখানে টোটাল দেওয়া 120 গ্রাম, তাহলে 120 গ্রামের মধ্যে তোমার অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কার্বনেট কত আছে, 114 গ্রাম। তাহলে এরপর এই যে সমীকরণ লিখতে হবে HCl এর সাথে বিক্রিয়া করায়, যে 100 গ্রাম থেকে তুমি কার্বন ডাইঅক্সাইড পাও 1 মোল মানে 22.4 লিটার HCl, মানে এসটিপি যেহেতু, তাহলে 114 গ্রামের জন্য তুমি কতটুকু পাবা, শেষ, 25.536 আসে, 5 যেটা কাছাকাছি অ্যান্সার সেটা। ওকে ওকে, সবাই ক্লিয়ার ভাইয়া, ছোট্ট একটা সি লিখে দিই ঝটপট। হুম, ভেরি গুড। চলো
ডাব্লিউ বাই ডাব্লিউ কি? ডাব্লিউ বাই ডাব্লিউ একটু আগে বললাম তো ভাইয়া, শোনো নাই? আসো আরেকবার বলি। হ্যাঁ, প্রথম ডাব্লিউ আর দ্বিতীয় ডাব্লিউ একটা অনুপাত আর কি, রেশিও। এই প্রথমটা দিয়ে বোঝায় হচ্ছে দ্রব, পরেরটা দিয়ে বোঝায় হচ্ছে দ্রবণ। মানে 100 গ্রাম দ্রবণে দ্রব আছে হচ্ছে কত গ্রাম, সেই জিনিসটা। এগুলা কিন্তু ভাই আমরা ঘনমাত্রায় আরো একটু ডিটেলসে পড়বো। ঘনমাত্রার যে ক্লাসটা আছে এটা একদম ডেডিকেটেডলি মনে আছে ভাইয়া। কিছু জিনিস তোমরা দেখতে আগে ভয় পাইতা, ডাব্লিউ বাই ডাব্লিউ, ডাব্লিউ বাই ভি, ভি বাই ডাব্লিউ, ভি বাই ভি, এসব জিনিসপত্র দেখতে না, এটা আমাদের ঘনমাত্রার ক্লাসেই আছে। সো টেনশন নিও না ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা গেল। চলো এখন আমরা একটু সামনের দিকে যাই। চলো, একটা রিটেন আসছে, দেখি রিটেনে কি কি আছে। সিকিউ টাইপের কোশ্চেন আসতে পারে এরকম। প্রমাণ তাপমাত্রা ও চাপে 15 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে? সহজ না ভাইয়া? চলো আমরা একটু চেষ্টা করি। আসো, ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা উত্তপ্ত করি, কি পাচ্ছি ভাইয়া? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এসটিপিতে দেখো এটা কত গ্রাম ভাই? এটা হচ্ছে 100 গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইড আমি কতটুকু পাচ্ছি ভাইয়া? 22.4 লিটার। কিভাবে বুঝলাম? কারণ এখানে প্রমাণ তাপমাত্রা ও চাপ মানে এসটিপির কথা মেনশন করা, তাই। আচ্ছা, এখন তাহলে 15 লিটারে আমার কতটুকু ক্যালসিয়াম কার্বনেট দরকার? চলো হিসাব করো, 100 ইন্টু 15 ডিভাইড বাই 22.4। তাহলে অ্যান্সার কত আসে দেখো তো। আচ্ছা, সবাই তো অলরেডি অ্যান্সার দিয়ে দিছো। 100 ইন্টু 15 ডিভাইড বাই 22.4 কত আসে? 66.96 গ্রাম। 66.96 গ্রাম। শেষ হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, হুম হুম হুম, শেষ, ক্লিয়ার। আচ্ছা, দারুন। তাহলে এই যে একটা, ও আচ্ছা, একটা কোশ্চেন কে জানি করলা যে ভাইয়া HCl তো এখানে 2 মোল আছে। বাবারে, HCl এর কি কোনো কিছু এখানে জানতে চাইছে? HCl এর কোনো কিছু তো জানতে চাইনি রে বাবা। যদি HCl জানতে চাইতো তখন আমরা HCl নিয়ে কাজ করতাম। ক্যালসিয়াম ক্লোরাইড যখন জানতে চাবে তখন ক্যালসিয়াম ক্লোরাইড নিয়ে কাজ করব। পানি যখন জানতে চাবে তখন পানি নিয়ে কাজ করব। এখানে কার্বন ডাইঅক্সাইড নিয়ে জানতে চাইছে, তাই কার্বন ডাইঅক্সাইড নিয়ে আমরা কাজ করছি। এই যে এইভাবে ওভারথিঙ্ক করা যাবে না ভাইয়া। এই ওভারথিঙ্ক গুলা করলেই আমাদের ম্যাথে ভুল আসবে। আমাদের মাথা ঠান্ডা করে ফোকাস করতে হবে যে কি চাইছে, কি আছে। হ্যাঁ, চাইছে কার্বন ডাইঅক্সাইডের হিসাব করতে, দেওয়া আছে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। মাঝখানের গুলো সমতাকরণের কাজে লাগছে শুধু, আর কিচ্ছু না। ওকে, আচ্ছা, ওকে, ভেরি গুড। চলো আগাই। এটাও তো সহজ, এটা তো আমরা বুঝে গেলাম। চলো এই ম্যাথটা একটু করি। আচ্ছা, সবাই একদম টিচার ইনবক্সে এখন লেখা বন্ধ, কারণ এটা খুবই খুবই ক্রিটিক্যাল একটা ম্যাথ। এই ম্যাথটা খুব ঠান্ডা মাথায় বুঝে যদি আগাইতে পারি, এই টাইপের ম্যাথ অ্যাডমিশনও প্রচুর পরিমাণে দেয়, এইচএসসি তে তো দেয়ই। হ্যাঁ, ঠান্ডা মাথায় করতে হবে। ওকে, চলো সামনের দিকে যাই। কি বলছে? 375 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণকে উত্তপ্ত করলে 193.6 গ্রাম অবশিষ্ট থাকে। মানে যে অদক্ষেপ পড়ে না, ওইটাকে অবশিষ্ট বলতেছে। মিশ্রণটিতে ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা সংযুক্তি নির্ণয় করো। ভালো কোশ্চেন, খুবই চমৎকার একটা কোশ্চেন। আসো কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করি আগে। ধরো তোমার কাছে ক্যালসিয়াম কার্বনেট আছে হচ্ছে x গ্রাম, ধরো x গ্রাম। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কতটুকু থাকার কথা? যেহেতু দুইটার যোগফল 375, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট থাকার কথা 375 মাইনাস x গ্রাম। মানে মেইন কথা হচ্ছে এই যে এই দুইটার একটা মিশ্রণ আছে তোমার কাছে, টোটাল মিশ্রণটা হচ্ছে 375 গ্রাম। মিশ্রণের মধ্যে কে কে আছে? ক্যালসিয়াম কার্বনেটও আছে, ম্যাগনেসিয়াম কার্বনেটও আছে। এখন তুমি ধরে নাও তোমার ক্যালসিয়াম কার্বনেটটা আছে হচ্ছে x গ্রাম। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কতটুকু থাকবে? মোট থেকে এক্সট্রা বাদ দিতে হবে। 375 থেকে যদি এক্স বাদ দাও, সেটাই হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর। এটা থাকলো, এইটুকু আমরা লিখে নিলাম। আচ্ছা, তো আসো এবার ঠান্ডা মাথা আরো কিছু জিনিসে আমরা যাই। এবার ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজন বিক্রিয়া লিখবো। দেখো ক্যালসিয়াম কার্বনেট, কারণ এখানে উত্তপ্ত করার কথা বলছে, মিশ্রণকে উত্তপ্ত করা হয়েছে, তো প্রত্যেকটাকে আলাদা করে আমরা উত্তপ্ত করি। কি কি পাবো দেখো? ক্যালসিয়াম অক্সাইড পাবো প্লাস কার্বন ডাইঅক্সাইড পাবো। আচ্ছা ভাইয়া, এখানে তোমরা তো বুঝতেই পারতেছো কার্বন ডাইঅক্সাইড তো একটা গ্যাস, এটা উড়ে চলে যাবে, থেকে যাবে কে? ক্যালসিয়াম অক্সাইড। এটাই হচ্ছে অবশেষ, এটাই হচ্ছে অবশেষ। আচ্ছা, সিমিলারলি সিমিলারলি একটু চিন্তা করে দেখো, ধরো তোমার কাছে আছে ম্যাগনেসিয়াম কার্বনেট, এটাকে যদি তুমি উত্তপ্ত করো,
ম্যাগনেসিয়াম অক্সাইড পাবা প্লাস কার্বন ডাইঅক্সাইড পাবা। কার্বন ডাইঅক্সাইড তো গ্যাস উড়ে চলে যাবে, থেকে যাবে কে? ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে তোমার কাছে ইনফরমেশন দেওয়া আছে অবশিষ্টর ব্যাপারটাই। তো তুমি কার্বন ডাইঅক্সাইড নিয়ে চিন্তা করবা না, তুমি এখন চিন্তা করবা ক্যালসিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইড নিয়ে। তো চলো আস্তে আস্তে আমরা হিসাব করি। দেখো ক্যালসিয়াম কার্বনেট কত গ্রাম ভাইয়া? এমনিতে 100 গ্রাম। 100 গ্রাম থেকে ক্যালসিয়াম অক্সাইড কতটুকু পাওয়া যায়? 40 আর 16 56 গ্রাম। তাহলে এক্স গ্রাম থেকে তুমি কতটুকু পাবা ভাইয়া? 56x ডিভাইড বাই 100 গ্রাম। এটা একটা। আচ্ছা, ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর হচ্ছে 84 গ্রাম। বিশ্বাস না হলে ক্যালকুলেট করে দেখতে পারো। হ্যাঁ, এইটার থেকে তুমি ম্যাগনেসিয়াম অক্সাইড পাচ্ছ কতটুকু ভাইয়া? 24 আর 16 কত হয়? 40 গ্রাম। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কতটুকু ছিল দেখো? 375 মাইনাস এক্স। এত গ্রামকে উত্তপ্ত করলে কতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড পাবা? তাহলে 40 ইন্টু 375 মাইনাস এক্স ডিভাইড বাই 84 গ্রাম। মানে মেইন কথা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গুলো তো উড়ে চলেই গেছে, অবশিষ্ট আছে কে? অবশেষ, যেটাকে আমরা বলি ইংলিশে বলা হয় রেজিডিউ। তো ক্যালসিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইড। হ্যাঁ, এই যে দেখো ক্যালসিয়াম অক্সাইড অবশিষ্ট আছে হচ্ছে এতটুক, ম্যাগনেসিয়াম অক্সাইড এই যে অবশিষ্ট থাকবে ধরো এতটুক। তাহলে এখন চলো, ওই যে আমরা সেই বিখ্যাত একটা লাইন লিখতাম না, মনে আছে? প্রশ্ন মতে, কিছু বুঝি আর না বুঝি প্রশ্ন মতে লিখতাম আমরা খুব সুন্দর করে। হ্যাঁ, তাহলে দেখো এটার অবশেষ কতটুক? 56x বাই 100 প্লাস এটার অবশেষ কতটুক? 40 ইন্টু 375 মাইনাস এক্স ডিভাইড বাই 84 ইজ ইকুয়াল টু, এই যে দুইটা অবশিষ্ট পরিমাণ, দুইটার অবশিষ্ট পরিমাণ যোগ করলে এই যে মোট অবশিষ্টর পরিমাণটা পাওয়া যায়, সেটা কত? 193.6 গ্রাম। এটাকে যদি সমাধান করো তাহলে এক্স এর ভ্যালুটা পাবা, যেটা হচ্ছে ডাব্লিউ অফ ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের ভরটা পাবা। কত আসে বলো দেখি? বলো ফলো দেখি ভাইয়া, কত আসে? বাহ, রাশফি, রিদিতা সবার আগে অ্যান্সার দিছো না? চমৎকার। প্রেন্স, হ্যাঁ, গুড। কত আসে? 179.32 গ্রাম। তাহলে ভাইয়া ডাব্লিউ অফ ম্যাগনেসিয়াম কার্বনেট কত আসা উচিত? 375 মাইনাস এক্স গ্রাম। এই তোমাদের ভরসায় লিখতেছি, কিন্তু আবার ভুল টুল লিখো না। হ্যাঁ, সাদিয়া, ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণকে তাপ দিতে বলছে, আলাদা আলাদা তাপ দিব কেন? বাবারে, আলাদা আলাদা তাপ দেয়নি তো, ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেটকে মিশাই দিছি। ওরা তো আর নিজেরা বিক্রিয়া করে নাই, ওরা আলাদা আলাদাই আছে। আমরা যখন হিট করবো আলাদা আলাদাই হিটেড হবে, ওদের জাস্ট মিশাই দিছি, আর কিচ্ছু না। হ্যাঁ, কতটুকু হয়? 195.68 গ্রাম। গুড, 195.68 গ্রাম। তাহলে এরপর বের করো পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে দেখো, উপরে আসবে ক্যালসিয়াম কার্বনেটের ভর কত? 179.32 ডিভাইড বাই মোট ভর 375 ইন্টু 100%। কত হয় বাবা এটা? 47.82 নাকি? হ্যাঁ, 47.82%। আর তাহলে পার্সেন্টেজ অফ ম্যাগনেসিয়াম কার্বনেট কত হয়? এটাও তো তোমরা পারবাই, ওই যে 100 থেকে মাইনাস করে দিলেও তো আলটিমেটলি চলে আসে কত? 52.18। 52.18%। ওকে, সো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ম্যাগনেসিয়াম কার্বনেট কত, ক্যালসিয়াম কার্বনেট কত, এটা কিন্তু আমরা পেয়ে গেছি। না না, এই টাইপের কোশ্চেন এমসিকিউ তে দেওয়াটা খুবই ইলজিক্যাল মনে হয় আমার কাছে। হ্যাঁ, কারণ এটা অনেক বড় একটা ক্যালকুলেশন ভাইয়া, মনে হয় না দিবে। আরেকবার বুঝাই দিব, 100% বুঝাই দিব, টেনশন নাও কেন। আগে দেখো কি কি লিখলাম, এত কষ্ট করে লিখলাম, আগে একটু দেখো, ঠান্ডা মাথায় দেখো, পড়াটা বলবো। চলো এখন আমরা বুঝি। ব্যাপারটা কি বলছে? বলছে হচ্ছে, ধরো তোমার কাছে একটা পাত্র আছে। আচ্ছা, এটা একটু সহজভাবে বুঝাই। চিনি আর বালু, ধরো চিনি আর বালু আছে, দুইটাকে মিশাই দিছো। দুইটা তো আর বিক্রিয়া করবে না, দুইটা মিশে থাকবে, মিশ্রণ বানাইছো একটা আর কি, মিশে থাকবে। সেরকম তুমি একটা মিশ্রণ, একটা পাত্র নিছো, পাত্রে ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেট নিয়ে মিশাই দিছো। টোটাল ভর হয়েছে 375 গ্রাম। 375 গ্রাম। তাহলে ধরো ক্যালসিয়াম কার্বনেট আছে এক্স গ্রাম,
ম্যাগনেসিয়াম কার্বনেট আছে 375 মাইনাস এক্স গ্রাম, শেষ, আর কিচ্ছু না। ওকে, সহজ অ্যান্সার, তাই না? এরপর একটু চিন্তা করো, এখানে বলছে এদের মিশ্রণকে উত্তপ্ত করলে, ওরা তো আসলে বিক্রিয়া করে না, ওদের মিশায় দিছে শুধু। তার মানে আমি যদি পুরো মিশ্রণকে উত্তপ্ত করি, তারা আলাদা আলাদা ভাবে উত্তপ্ত হবে। ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়ে উড়ে চলে যাবে, কিন্তু অবশিষ্ট থেকে যাবে কে? ক্যালসিয়াম অক্সাইড, অবশেষ, রেজিডিউ। ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে থেকে যাবে কে? ম্যাগনেসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড তো উড়ে চলে যাবে। আচ্ছা, তাহলে দেখো এটার ভরটা 100 গ্রাম, 100 গ্রামকে উত্তপ্ত করলে 56 গ্রাম থেকে যায়, তাহলে এক্স গ্রাম, এই যে এক্স গ্রামকে উত্তপ্ত করলে এতটুকু থেকে যাবে। আচ্ছা, 84 গ্রামকে উত্তপ্ত করলে 40 গ্রাম থেকে যায়, তাহলে এই যে 375 মাইনাস এক্স গ্রামকে উত্তপ্ত করলে এতটুকু থেকে যাবে। তাহলে এই যে এই দুইটা যেহেতু মিশ্রণে ছিল, তাহলে এই দুইটার অবশিষ্ট পরিমাণটা যদি যোগ করি, তাহলে এই যে মোট অবশিষ্টের পরিমাণটা আসে। এরপর শুধুমাত্র ক্যালকুলেটরে শুধুমাত্র সুন্দর করে সমীকরণটা বসাবা, বসালেই চলে আসবে। এখন যদি বলো ভাইয়া কেমনে ক্যালকুলেটরে করছেন, এখন ক্যালকুলেটরে এক এক মডেলে এক এক সিস্টেমে বের করা যায়। তোমরা আর কি সিঙ্গেল ভ্যারিয়েবল দিয়ে কিভাবে সলভ করা লাগে এটা ইউটিউবে দেখে ফেলতে পারবা, বা আমাদের অনেকগুলা ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও আছে, ওগুলো দেখলেও হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, সো এখানে এক্স এর ভ্যালু চলে আসবে 179.32 গ্রাম, ম্যাগনেসিয়াম কার্বনেটটা চলে আসে দেখো 195.68 গ্রাম। সো পার্সেন্টেজ কিভাবে বের করে দেখো, আমি কার পার্সেন্টেজ বের করতেছি? ক্যালসিয়াম কার্বনেট। যার পার্সেন্টেজ বের করবো তার ভরটা থাকবে উপরে, নিচে থাকবে মোট ভর ইন্টু 100%, শেষ। ম্যাগনেসিয়াম কার্বনেটটা কি 100 থেকে বাদ দিলেই তো হয়, শেষ, সিম্পল হিসাব। সবাই ক্লিয়ার? বুঝতে পারছি? সানজি জিজ্ঞেস করছে ম্যাগনেসিয়াম কার্বনেটকে এক্স ধরলে কি হবে? হবে বাবা, হবে, অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, ওকে, 47.82, 52.18, সব ঠিকঠাক লিখছি তো? তোমরা কি ভুল টুল কিছু বলো নাই তো? না, কিছু বলো নাই আশা করি, তাই না? হ্যাঁ, আচ্ছা, চলো আসি। এই যে এখানে আবার চমৎকার একটা কোশ্চেন ভাইয়া, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় দিয়ে দিতে পারে, এবং ম্যাক্সিমাম মানুষজন এখানে ভুল করে, ম্যাক্সিমাম মানুষজন এখানে ভুল করে। ঠান্ডা মাথায় দেখো, একজন পর্বত আরোহীর দৈনিক শক্তি অর্জনের জন্য প্রতি মিনিটে 90 মিলিগ্রাম গ্লুকোজের প্রয়োজন হয়। অভিযাত্রা সম্পন্ন করতে 4 দিন 4 ঘন্টা 40 মিনিট সময়ের প্রয়োজন হলে তাকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 10 অ্যাটমসফেরিক প্রেসার চাপে কত মিটার কিউব অক্সিজেন বহন করতে হবে? আচ্ছা, এটা কোন বিক্রিয়া ভাইয়া বলো তো? এখানে কোন বিক্রিয়ার কথাটা বলছে? হ্যাঁ, কইরো নুহা, কোনো সমস্যা নাই, বলো কিভাবে বের করতে হবে। আমি আগে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের এত এত বাচ্চা কাচ্চা আমাদের সাথে যুক্ত আছে, আমি আসলে সবার মেসেজ দেখতে পাচ্ছি না। যেই এক দুইটা আমি যখন তাকাচ্ছি দেখতেছি ইনস্ট্যান্ট, সেটাই। তো কারো যদি মেসেজ পড়তে না পারি বা যদি দেরি হয় অ্যান্সার দিতে, আমাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। হ্যাঁ, আমি এক্সট্রিমলি ক্ষমা প্রার্থী। শ্বসনের বিক্রিয়া, তাই না ভাইয়া? রেসপিরেশন, তাই না? শ্বসনের বিক্রিয়া। আচ্ছা, তো শ্বসনের বিক্রিয়াটা কি ভাইয়া? বিক্রিয়াটা আমি একবার একটু লিখি। কোথায় লিখবো? ধরো এখানেই লিখি, C6H12O6, এই যে গ্লুকোজ, 6 অণু অক্সিজেন লাগে, বিক্রিয়া করে কি 6 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এবং 6 অণু পানি তৈরি করে। খুব প্লেন এন্ড সিম্পল জিনিসপত্র। আচ্ছা, তো এখানে আগে যেটা বোঝা দরকার, আমার যদি গ্লুকোজের ভরটা বের করতে হয়, আমার এখানে দেখো একটা টাইম লাইন দেওয়া আছে, সময় দেওয়া আছে। সময়টা কি? 4 দিন 4 ঘন্টা 40 মিনিট। আবার এখানে বলা আছে প্রতি মিনিটে তার 90 মিলিগ্রাম গ্লুকোজের প্রয়োজন হয়। তাহলে আমরা একটু সময়টা একটু বের করি। দেখো তো, সময় টি ইজ ইকুয়াল টু কি? ফার্স্টে 4 দিন, 4 ইন্টু প্রতিদিনে কয় ঘন্টা ভাইয়া? 24 ঘন্টা। আর প্রতি ঘন্টায় কত মিনিট ভাইয়া? 60 মিনিট। এখানে কিন্তু আমরা মিনিট পাইছি, মিনিট, এখানে আমরা টোটাল মিনিট পাইছি, প্লাস 40 মিনিট, সরি 4 ঘন্টা মিস করে গেলাম, 4 ঘন্টা, 4 ঘন্টা প্রতি ঘন্টায় 60 মিনিট নিলাম, প্লাস 40 মিনিট, এই যে 40 মিনিট বুঝছি। আবার বলি, 4 দিন, 4 দিন, একদিনে 24 ঘন্টা, প্রতি ঘন্টায় 60 মিনিট, এটা পুরোটা মিনিটে কনভার্ট করলাম। তারপর 4 ঘন্টা, 4কে 60 দিয়ে গুণ করলে মিনিটে চলে আসলো 4 ঘন্টা, আর 40 মিনিট তো মিনিট থাকলোই। টোটাল কত মিনিট আসতেছে ভাইয়া? এটা মিনিটে আসবে। হ্যাঁ, আচ্ছা, তো কত আসে? 4 ইন্টু 24 ইন্টু 60 প্লাস 4 ইন্টু 60 প্লাস 40, তাহলে কত আসে ভাইয়া? 6040 মিনিট। আচ্ছা, এবার তাহলে তোমার গ্লুকোজ কতটুকু লাগলো সেটা কিভাবে বের করবো? দেখো, ডাব্লিউ অফ গ্লুকোজ, ডাব্লিউ গ্লুকোজ কিভাবে বের করব? ওর প্রতি মিনিটে লাগে 90 মিলিগ্রাম, মানে 90 ইন্টু 10⁻³ গ্রাম, তাই না? গ্রাম লাগে প্রতি মিনিটে, পার মিনিট, গ্রাম পার মিনিট, ইন্টু যদি মিনিট দিয়ে গুণ করে দিই 6040, তাহলেই তো
টোটাল গ্রামটা চলে আসবে। দেখো এটা আর এটা কাটা, এই দুটা গুণ করে দিলে শুধু গ্রামটা চলে আসবে। তাহলে কত? 90 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তাহলে গ্রাম আসে 543.6 গ্রাম। বাকি কাজ একদম সহজ। কিভাবে সহজ একটু খেয়াল করো। গ্লুকোজ, গ্লুকোজের আণবিক ভর তো আমরা জানি 180 গ্রাম। 180 গ্রাম বিক্রিয়া করে কতটুকুর সাথে ভাইয়া? 6 মোল অক্সিজেনের সাথে। তাহলে 543.6 গ্রাম বিক্রিয়া করবে কতটুকুর সাথে? তাহলে 6 ইন্টু 543.6 ডিভাইড বাই 180, তাহলে কত মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ভাইয়া? 18.12 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। শেষ। এখন কথা হলো ভাইয়া আমি কেন অক্সিজেনের মোলটাই বের করলাম, অন্য কিছু কেন বের করলাম না, সেটাও তোমাদেরকে বলতেছি। খেয়াল করো ভাইয়া, এখানে তাপমাত্রা দেওয়া আছে কত ভাইয়া? 25°C বা 298 কেলভিন। এখানে চাপ দেওয়া আছে ভাইয়া 10 অ্যাটমসফেরিক প্রেসার, কিন্তু আমি এটাকে প্যাসকেলে নিব। কেন? কারণ আমার মিটার কিউবে জানতে চাইছে, এসআই তে নিয়ে দেবো সবকিছু। তাহলে 10 ইন্টু 101325 প্যাসকেল। আর আর এর ভ্যালু কোনটা হবে ভাইয়া? মিটার কিউব যেহেতু চাইছি, প্যাসকেলে নিয়ে গেছি 8.314, 8.314 জুল পার মোল পার কেলভিন। এখানেই ম্যাক্সিমাম মানুষ ভোল্টটা করে থাকে। সো এন এর ভ্যালু তুমি মাত্র পাইছো 18.12 মোল, তাই না? 18.12 মোল। তাহলে আয়তনটা বের করো, V ইজ ইকুয়াল টু nRT ডিভাইড বাই পি। এবার সরাসরি মিটার কিউব অ্যান্সারটা চলে আসবে 18.12 ইন্টু 8.314 ইন্টু 298 ডিভাইড বাই 1013250। তাহলে অ্যান্সার আসে 0.0443 মিটার কিউব। এটা হচ্ছে আমাদের ডেজায়ার্ড অ্যান্সার। এটা হচ্ছে আমাদের ডেজায়ার্ড অ্যান্সার। দেখো প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু একদম ধরে ধরে বুঝাই দিছি। প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু ধরে ধরে বুঝাই দিছি। ঠান্ডা মাথায় ম্যাথটা একটু দেখো। একাডেমিকেও করাইছিলাম, হ্যাঁ এক্স্যাক্টলি। গুড। হ্যাঁ রিক্যাপ তো করবোই, আরে বাবা অবশ্যই করবো, 100% করবো, এটা নিয়ে টেনশন নিও না। আগে ম্যাথটা দেখো, আগে দেখো। চলো পুরোটা একবার সামারি করি আমরা ঠান্ডা করে। হ্যাঁ সবাই একটু মন দিয়ে দেখো, মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখো কোশ্চেনে বলছে একজন পর্বত আরোহীর দৈনিক শক্তি অর্জনের জন্য প্রতি মিনিটে 90 মিলিগ্রাম গ্লুকোজের প্রয়োজন। আচ্ছা, তার মানে তার 1 মিনিটে 90 মিলিগ্রাম বা 90 ইন্টু 10 টু দি পাওয়ার -3 গ্রাম গ্লুকোজ লাগে। তাহলে মোট কতটুকু গ্লুকোজ লাগে সেটা তো বের করতে হবে। তাহলে সময় লাগবে কত মিনিট। এরপর আবার দেওয়া আছে অভিযাত্রা সম্পন্ন করতে 4 দিন 4 ঘন্টা 40 মিনিট সময়ের প্রয়োজন হয়। আচ্ছা এটা তো সময় মিনিটে নিতে হবে। তাহলে দেখো 4 দিন, এটাকে আগে মিনিটে নাও। একদিনে 24 ঘন্টা, তাহলে 4 এর সাথে 24 গুণ করলে ঘন্টা, এটার সাথে আবার 60 গুণ করলে মিনিট, শেষ। এরপর 4 ঘন্টা, 4 এর সাথে 60 গুণ করলে মিনিট, এই যে দুইটাই মিনিট যোগ করলাম, সাথে 40 মিনিটও যোগ করলাম, সব মিনিটে নিয়ে নিলাম, 6040 মিনিট। এখন একটু খেয়াল করো, এখানে যে ভরটা দেওয়া সেটা ছিল হচ্ছে মিলিগ্রাম পার মিনিট। এটাকে যে 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করছি, সরি 1000 দিয়ে ভাগ করছি আর কি, মানে হচ্ছে গ্রাম পার মিনিটে নিয়ে আসছি। এইটাকে যদি সময় দিয়ে গুণ করে দেই তাহলে কি মিনিট মিনিট কাটা যে মোট কত গ্রাম গ্লুকোজ লাগবে সেটা তুমি পেয়ে গেছো। মোট কত গ্রাম গ্লুকোজ লাগবে সেটা তুমি পেয়ে গেছো এই পুরা যাত্রায়। এখন এখানে তো তুমি শ্বাস নিবা, ওইটারই বিক্রিয়া। তাহলে 180 গ্রামে অক্সিজেন লাগে 6 মোল, তাহলে এত গ্রাম গ্লুকোজের জন্য অক্সিজেন লাগবে কতটুক? 18.12 মোল গেল। এখন অক্সিজেনের মোল সংখ্যা তুমি পাইছো, অক্সিজেনের মানে এখানে তাপমাত্রাটা তোমার দেওয়া আছে, চাপটাও তোমার দেওয়া আছে, কিন্তু আয়তনটা আবার মিটার কিউবে চাইছে। খেয়াল করছো? মিটার কিউব মানে এসআই এককে চাইছে। তাহলে চাপটাকে তুমি প্যাসকেলে নিয়ে নিবা, অ্যাটমসফেরিক প্রেসারকে 101325 দিয়ে গুণ দিতে হবে। আর আর এর ভ্যালু কি এসআই এককেই রাখতে হবে, 8.314 জুল পার মোল পার কেলভিন। তারপর তো ফর্মুলা পি বি ইকুয়াল টু এনআরটি, পিটা ভাগ হয়ে যাবে এনআরটি বাই পি, তাহলে হচ্ছে আয়তনটা মিটার কিউবে চলে আসবে। ওকে ক্লিয়ার? আচ্ছা সবাই তাহলে ক্লিয়ার, তাই তো? ওকে দারুন মাশাআল্লাহ। চলো একটু সামনের দিকে আগাই।
এইটা যদি বুঝে থাকো তাহলে ভাইয়াকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দাও দেখি সবাই। কেওক্রাডং কই? কেওক্রাডং, এই যে কেওক্রাডং। বলো, আমাকে একটু কনফিডেন্টলি বলতে হবে, তোমরা আমার বাচ্চা কাছে, আমাকে কনফিডেন্টলি বলতে হবে এটা কি আমরা পারবো ইনশাল্লাহ? হ্যাঁ অঙ্কুশ, আমি বলে দেবো না ইনশাল্লাহ, হ্যাঁ অসুবিধা নেই ভাইয়া। হুম, এটা পারবো না ইনশাল্লাহ। কোশ্চেনই তো ছিল। হুম, 9 পার মিনিট না ভাইয়া, গ্রাম পার মিনিট। একই না ভাইয়া এই জিনিসটা? সেম না? তুমি এসএসসির পর ফ্যামিলির সাথে কেওক্রাডং এ হাইকিং করতে গেলে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে দেখলে প্রতি ঘন্টায় তোমার 40 গ্রাম গ্লুকোজ প্রয়োজন, মানে এখানে 40 গ্রাম গ্লুকোজ পার ঘন্টা বুঝাইছে। পরবর্তীতে 6 ঘন্টা একটানা যাত্রার জন্য, তার মানে তুমি বুঝতেছো 40 গ্রাম গ্লুকোজ 1 ঘন্টায় লাগবে। তাহলে 6 ঘন্টায় তোমার কতটুকু লাগবে গুণ করবা। আচ্ছা, অক্সিজেন সিলিন্ডার থেকে কি পরিমাণ অক্সিজেন গ্যাস ব্যয়িত হবে এটা বের করতে বলছে, আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ গ্রাম আর লিটারে বের করতে বলছে। ওই সমীকরণ থেকে বের করে ফেলবা। পারবো না আমরা ইনশাল্লাহ ভাইয়া? এটা না পারলে অনেক দুঃখ পাবো। পারবো না? এই যে সেম টু সেম এই জিনিসটা। ওইটা ওইটা 9 না রে বাবা, এটা গ্রাম পার মিনিট। ইস, এত বিশ্রী হাতের লেখা আমার, এক্সট্রিমলি সরি ভাইয়া। হ্যাঁ, গ্রাম পার মিনিট, এই যে প্রশ্নে লেখা ছিল প্রতি মিনিটে এত মিলিগ্রাম, মিলিগ্রামকে গ্রামে নিছি, 10⁻³ দিয়ে গুণ করছি প্রতি মিনিট, এই যে পার মিনিট, তখন এটা এটা কাটাকাটি চলে যায়। এই ওকে, একটু করে দিব। আচ্ছা একটু করে দিই, দাঁড়াও। চাইছো যখন একটু করতে বলছো, একটু তো করে দিতেই পারি। দেখো, C6H12O6 প্লাস 6O2, 6CO2 প্লাস 12H2O। দেখো ভাই, এখানে গ্লুকোজের ভরটা কত সেটা তো আসলে আর করার প্রয়োজনও নাই। বলছে 40 গ্রাম গ্লুকোজ লাগে প্রতি ঘন্টায়, 1 ঘন্টায় 40 গ্রাম গ্লুকোজ লাগে, তাহলে 40 গ্রাম পার আওয়ার নাকি? আচ্ছা, ইনটু সময় কতটুকু বলছে ভাইয়া? 6 ঘন্টা, 6 আওয়ার, আওয়ার আওয়ার কাটা, তাহলে অ্যান্সারটা গ্রামে আসবে 240 গ্রাম গ্লুকোজ। গ্লুকোজের ভর পাইছো, দেখো 180 গ্রাম থেকে তুমি অক্সিজেন কতটুকু পাও? 6 × 32 গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইড কতটুকু পাও? 6 × 44 গ্রাম। আর লিটারে যদি চিন্তা করো 6 × 22.4 লিটার। যদি এসটিপি ভাবো, এসটিপির কথাই তো বলছে নাকি? এসটিপি হিসাব করো, বাকিটা তো একদম সহজ। তাহলে 240-এ কত? এখন পারবো? বলো, এখন পারবো? কই আমার বাচ্চা কাচ্চারা বলেন সবাই, এখন পারবো? আচ্ছা, সানি তো অ্যান্সার দিয়েও দিছো, বাহ অসাধারণ। এই জারণ মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া, আর কিচ্ছু না। আচ্ছা, হুম, এসটিপিতেই করবা, হ্যাঁ। এই 12H2 দিয়ে দিছি বলে, ওহ ও সরি সরি, 6H2। ছি ছি ছি। আচ্ছা হ্যাঁ, 6H2, ঠিক আছে। পারবো না? গুড। এটা কিন্তু না পারার কোনো কারণ নাই, কোনো অংশে কোনো কারণ নাই। আচ্ছা, তারপর তো 240-এর জন্য কতটুকু হবে? আরেকটু বাড়বে তাই না? অক্সিজেনের পরিমাণও তুমি পেয়ে যাবা। জাস্ট আমি একটা হিন্ট দিয়ে রাখি, তাহলে 240 গ্রামের জন্য কতটুকু হবে এটাও তুমি পাবা, এটাও তুমি পাবা, এখানেও তুমি পাবা। শেষ, অ্যান্সারটা বের করে নিও। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে বের করতে বলছে কি দেখো, গ্রাম আর লিটার এককে প্রকাশ করে। ধরো অ্যান্সারটা বলেই দিই, এতক্ষণ যেহেতু করেই দিলাম, এটুকু করেই দিই। 6 × 32 × 180 অক্সিজেন হবে হচ্ছে 256 গ্রাম, মানে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 256 গ্রাম। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 6 × 44 × 240 / 180, এটা আসে 352 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। আর 6 × 22.4 × 240 / 180, আর এটা আসে হচ্ছে 179.2 লিটার, 179.2 লিটার, এটাই আসা উচিত। ওকে, আচ্ছা, সবই তো করাই দিলাম তাই না ভাইয়া? দেন, আশা করি কারো আর কোনো ভুল হওয়ার কথা না। বাদ যাবে না একটু শিশু, কাউকে বাদ দেওয়া যাবে না। ওকে, হ্যাঁ, দেন। চলো, এইখানে এটা দেখলাম। এরপর এই কোশ্চেনে চলে আসি।
এই কোশ্চেনে চলে আসি। এখন তো সব পারবা, এসটিপি কিছু না বললে তুমি এসটিপি দিয়ে করে দাও, সমস্যা নাই তো। দেখো 12 গ্রাম চুনাপাথর ও HCl এর বিক্রিয়ার ফলে এটা ভাইয়া এটা কি করছি না করি নাই বলো তো একটু মন দিয়ে, এটা করছি নাকি করি নাই কি মনে হয়? হুম, করছি না আমরা? কোথায় করছি? আচ্ছা মনে করাই দিই। চুনাপাথর HCl 12 গ্রাম, কোথায় সেই 12 গ্রাম? 75.3 অ্যান্সার ছিল না, করলাম না একটা, এই যে দেখছো উত্তর মুখস্থ হয়ে গেছে, করলাম না? কিন্তু এখন একটা কোয়েশ্চেন করতে পারো ভাই, এখানে তো আবার তাপমাত্রা চাপের কথা লেখা আছে, তাহলে কি করব? টেনশন নিও না, আসো দেখি। তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা বের করি, আসো। কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা হচ্ছে PV/RT। শোনো, এখানে আর এর ভ্যালু কি ব্যবহার করবা তার উপর বেস করে কিন্তু বাকিগুলাকে একটু চেঞ্জ করতে হবে। যেমন আমি এখানে আর এর ভ্যালু 0.0821 ব্যবহার করব, 0.0821। এটা যদি ব্যবহার করি তাহলে চাপকে অ্যাটমসফিয়ার এককে নিতে হবে। তাহলে অ্যাটমসফিয়ার এককে কিভাবে নিব? মিলিমিটার মার্কিউরিক প্রেসারকে 760 দিয়ে ভাগ করতে হবে, করলাম, ইন্টু আয়তনকে লিটারে নিয়ে যাব, 2.24 লিটারে নিয়ে গেলাম। আর তাপমাত্রা কত দাও? 25 ডিগ্রি সেলসিয়াস, মানে 298 কেলভিন নিয়ে গেলাম। কত মোল আসে বলেন ভাইয়ারে, বলেন কত মোল আসে? ব্রেক দেওয়া যাবে না, ব্রেক দিলে মনোযোগ নষ্ট হয়ে যাবে, বুঝছো? ব্রেক দেওয়া যাবে না। 700 মানে আমার মনোযোগ নষ্ট হবে, তোমাদের না, মানে আমার নষ্ট হয়ে যাবে। 2.24, গল্প করবো না তোমাদের সাথে, হ্যাঁ। 0.0821 ইন্টু 298, কত আসে? 0.0904, হ্যাঁ, মোল। আচ্ছা, এটুকু লিখে নিলাম। এরপর একটু খেয়াল করো, ক্যালসিয়াম কার্বনেট হলো চুনাপাথর, এটাকে HCl এর সাথে বিক্রিয়া করাইতে বলছে। ওই যে আবার সেম ঘটনা, 2HCl দিয়ে দাও, সমাধাকরণ করে ফেলতেছে আর কি। ক্যালসিয়াম ক্লোরাইড, তারপর পানি, তারপর কার্বন ডাইঅক্সাইড। দেখো দেখি ভাইয়া, এখানে কার্বন ডাইঅক্সাইড কত? 1 মোল। 1 মোল কার্বন ডাইঅক্সাইড তুমি পাচ্ছ হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে এখানে আছে 0.0904 মোল কার্বন ডাইঅক্সাইড তুমি পাবা কতটুক থেকে? তাহলে 100 ইন্টু 0904, তার মানে 9.04 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। কিন্তু কার্বনেট দেওয়া আছে কতটুক? 12 গ্রাম। তাহলে পার্সেন্টেজ অফ বিশুদ্ধতা, এটা তো তোমরা আমার চেয়েও ভালো পারবা। উপরে বিশুদ্ধ ভর 9.04, নিচে মোট ভর 12 ইন্টু 100%। তাহলে কত আসে রে ভাইয়া? 9.04 ভাগ 12 ইন্টু 100, তাহলে অ্যান্সার আসে 75.3%। অলরেডি কিন্তু এই জিনিসটা আমরা করাইছি। এখন ক্লিয়ার? বুঝতে পারছি? দুইবার প্র্যাকটিস করে ফেললাম। যদি তাপমাত্রা চাপ এরকম দেওয়া থাকে, মোল সংখ্যা বের করে তারপর করবা, শেষ, ইজি। ওকে, আচ্ছা, ব্রেক ব্রেক না, ব্রেক দেবো না, ব্রেক দেওয়া যাবে না, ব্রেক দেওয়া যাবে না। করো, লিটার দিয়ে করো, কোনো সমস্যা নাই। আচ্ছা, ব্রেক দিব না, চলো তোমাদের সাথে 2 মিনিট কথা বলি। আচ্ছা, বলো তোমাদের কি অবস্থা, জীবন কেমন যাচ্ছে? ল্যাপটপ চার্জে দিয়ে দাও। জীবন কেমন যাচ্ছে বলো, কি অবস্থা তোমাদের? পড়াশোনার কি অবস্থা? আরে আব্দুল্লাহ, প্র্যাকটিস শিট কই পাবো? বাবারে প্র্যাকটিস শিট তুমি পোর্টালে আমাদের যে কোর্স এন্ড কন্টেন্টে ঢুকলে মানে চ্যাপ্টার ওয়াইজই তুমি পেয়ে যাও ভাইয়া, অসুবিধা নেই, হ্যাঁ। আচ্ছা, পড়াশোনার প্যারা, ওয়াইফাই সমস্যা করতেছে। আহ, আমার কি খবর? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ ফর আস্কিং ভাইয়া। অনেক প্যারা, বেহাল দশা ভাই। এই ম্যাথ গুলা পারি না। আচ্ছা, হুম,
আচ্ছা, অনেক মেসেজ বাবা রে বাবা, আমি আমার মাথা ব্যথা করতেছে। হুম, আচ্ছা, তোমাদের কিছু কোয়েশ্চেন পাইছি, ওগুলার একটু অ্যান্সার দিই। হ্যাঁ, ফার্স্ট অফ অল, পড়াশোনার অনেক প্রেশার, কি করব? দেখো, এখানে একটা ছোট্ট কথা আমি একটু তোমাদের সাথে শেয়ার করি, বুঝছো? দেখো ভাইয়া, পড়াশোনার অনেক প্রেশার, এটা আসলে কোনোদিন কি কম প্রেশার ছিল? সত্যি করে বলো তো, কখনোই তো আসলে কম প্রেশার ছিল না। আইদার তুমি নিজে যদি কম প্রেশার নাও, সেই ক্ষেত্রে কম প্রেশার ছিল, অথবা তুমি যদি মনে করো অনেক বেশি প্রেশার, সেই ক্ষেত্রে অনেক বেশি প্রেশার। এখন মনে করার ব্যাপারটা কোত্থেকে আসে? আমাদের আসলে পরীক্ষা আগায় আসলে, মানে কাছে কাছে যদি চলে আসে, তখনই আমাদের বুক ধরফরানি থেকে শুরু করে যত টেনশন আছে সব শুরু হয়। এবং মনে হয় ভাইয়া যা পড়ছি সব না মাথা থেকে চলে গেছে, এক পাশ থেকে পড়লে আরেক পাশ ভুলে যাই, এবং বইয়ের পৃষ্ঠার কোনো অক্ষর আমাদের মনে নাই। এই জিনিসটা আমাদের সবারই কম বেশি হয় ভাইয়া। সো এই জিনিসটা তোমরা ভাইয়া ভয় পাও না। হুম, এই জিনিসটা কেউ ভয় পায় না, এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, তোমরা যারা মনে করো যে ভাই সব ভুলে গেছি, এক সাইড আর এক সাইড কিচ্ছু মনে নাই, এবার তোমাদেরকে একটা কথা বলি, এইটা না, এটা হয় নার্ভাস ব্রেকডাউন বলো বা যেই টার্মই দাও না কেন, ডাক্তার ভাইয়া পুরো ভালো বলতে পারবে। যেমন রাহাতের ক্লাস মনে পরের দিন আছে তোমাদের মনে হয়, ইয়ে ক্লাস, বায়োলজি ক্লাস, রাহাত ভাইকে জিজ্ঞেস করো, উনি বলবেন। হ্যাঁ, তো ব্যাপারটা হইছে, তুমি অনেক টেনশন করতেছো, অনেক নার্ভাস হইতেছো কেন? আসলে ভালো রেজাল্ট করবা তাই। কিন্তু তুমি তো ভালো রেজাল্ট করতে পারবা না যদি এরকম টেনশন করো। তুমি তো ভয় পাবা, নার্ভাস হয়ে যাবা, সহজ কোয়েশনও ভুল করে ফেলবা। তোমাদেরকে জাস্ট এমনি নর্মাল একটা কোশ্চেন জিজ্ঞেস করি, হ্যাঁ, সবাই একটু অ্যান্সারটা দিও। দেখো ভাইয়া, এই যে তোমরা যে এত কঠিন কঠিন জিনিস পড়াশোনা করছো, জৈব যৌগ, হ্যাঁ, মানে টিপিক্যাল কঠিন যেটা সবাই বলে, বাট জৈব যৌগ সহজ জিনিস। জৈব যৌগ বলো, কেপিকেসি বলো, বাফার, পিএইচ, হ্যাঁ, জারণ বিজারণ সমতাকরণ, তড়িৎ রসায়নে কিছু জিনিসপত্র, তারপর ফিজিক্সে ধরো কি বলে ওই যে জড়তার ভ্রামক, হ্যাঁ, তারপর ভৌত আলোক বিজ্ঞান টাইপের কিছু কনসেপচুয়াল টপিক গুলা, চৌম্বকত্ব, এইসব জিনিসপত্র। বায়োলজিতেও আছে ওই যে নাক কান গলার সব অস্থির নাম টাম কি কি জানি থাকে, তাই না? অনেক কঠিন কঠিন জিনিসপত্র। দেখো, এত কঠিন জিনিস মনে করতে পারো, বাট এই যে মোল সংখ্যার যে টপিকটা, এটা তো 9-10 থেকে ছিল। এটা কেন কঠিন লাগে? ওই যে প্র্যাকটিসের অভাব। আসল কথা হচ্ছে নার্ভাসনেস। নার্ভাস হও না বাবা, যেটার এই জায়গায় আছে ইনশাল্লাহ সেটাই হবে। তুমি শুধু পরিশ্রম করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে? এত প্রেশার নিও না, এত প্রেশার নিলে হবে? এত প্রেশার নিও না। আর আরেকটা বিষয়, যে হয়তো মাথা অনেক খারাপ লাগে, যে হ্যাঁ ভাইয়া এত এত পড়া, হ্যাঁ, এত এত পড়া আমার কাভার হবে না, আমার দিয়ে কিচ্ছু হবে না, এটা সেটা। ভাইয়া তুমি যেই পজিশনে আছো, আমরা প্রত্যেকটা, না, আমরা প্রত্যেকটা মানুষ বলবো না, কারণ আমি মনে করি আমার চেয়ে অন্যান্য সবাই যারা আছে সবাই অনেক মেধাবী, তারা অনেক সহজেই একাডেমিক লাইফ পার করছে। বাট আমি আমার কথা বলতেছি, আমার মনে হয় আমি অনেক কষ্ট করে পার করছি। কোন কষ্ট করে পার করছি? ধরো অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক কিছু শিখতে হয়েছে, আস্তে 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 শিখতে হয়েছে। সো একটা জিনিস সহজে বুঝে গেছি কোনগুলা, যেগুলো সহজ, কঠিনগুলো বুঝতে আমার অনেক সময় লাগতো। তো ব্যাপারটা হচ্ছে, এটা কিন্তু খারাপ কিছু না, এটা কিন্তু ভুল কিছু না। তুমি যদি একটা জিনিস বুঝতে তোমার সময় লাগে, তোমার যদি একটা জিনিস পড়তে একটু কঠিন লাগে, তোমার যদি সব পড়া তুমি ভুলে যাও, মনে করো না তোমার দিয়ে কিচ্ছু হবে না। ভাই এটা ম্যাক্সিমামের সিনারিও। মোটামুটি 10 বছর তো পড়াচ্ছি, মোটামুটি 10 বছর হবে আর কি এই বছর। সো পড়াচ্ছি, দেখতেছি ম্যাক্সিমামের মানুষের ক্রাইটেরিয়া কিন্তু এরকমই থাকে। এবং মজার ব্যাপার খেয়াল করবা, যখনই তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ, তখন দেখবা হট করে তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে এবং তুমি এই সবকিছুই পারবা। মানে ইটস অল অ্যাবাউট কনফিডেন্স। তুমি যদি এখন একটু কনফিডেন্স গ্রো করো নিজের মধ্যে, যে না ইনশাল্লাহ আমি যতটুকু পড়ছি ততটুকু অনেক ভালো মতো পারি, তাহলে কিন্তু তোমার অনেক টেনশন দূর হয়ে যাবে। আমি বলতেছি না তুমি সব পারো, দরকার নেই, তুমি যতটুকু পারো সেটা ভালো করে পারো। যেমন আমরা বলি না ভাইয়া এই এমসিকিউটা সলভ করতে এত কষ্ট লাগতেছে, এত সময় লাগতেছে, ভাইয়া আমি কি পারবো 25টা এমসিকিউ সলভ করতে? বাবা তোমার কেউ বলে নাই 25টা এমসিকিউ সলভ করতে। তুমি 25টাই দাগা বা 25টাই ভুলে যাবে, কারণ তুমি তাড়াহুড়া করছো। নাম্বারের দিকে পরে যাও, আগে কোয়ালিটিটা ইনশিওর করো, যে হ্যাঁ আমি যেগুলা দাগাইছি, ধরো 20টা দাগাইছি, ওই 20টাই একদম সেই, মানে কেউ কাটতে পারবে না নাম্বার ইনশাল্লাহ। তো ওইটা হচ্ছে ভালো জিনিস। সো একটু বুঝে বুঝে পড়ো ভাইয়া। কেন বলতেছি, এখন যদি তুমি একটু কষ্ট করো, প্রেশার নাও, অ্যাডমিশনে তোমার অনেক ইজি হবে লাইফটা, বিলিভ মি অর নট। এখন অনেকে বলে ভাই অ্যাডমিশনের কথা এখন বলতেছেন, অ্যাডমিশন তো আলাদা, অনেক বড় পড়া। না রে বাবা, এইচএসসি যার ভালো, তার মানে এইচএসসির বেসিক যার ভালো, অ্যাডমিশন তো তার কাছে পানি। কেন? কারণ এইচএসসি পড়াই যদি তুমি পড়ো ভাই, তোমার অ্যাডমিশন এক্সট্রা কিছু পড়ার দরকার নাই। আমি বলবো কেন, 90%, 95% তো এই জিনিস থেকেই আসে, ওই 5 to 10% তো তোমার দেখার দরকার নাই, তুমি এটাই পড়ো, তাইলেই তো হয়েছে। হ্যাঁ, সে এত প্যারা নিও না, আল্লাহ ভরসা। ঠিক আছে,
একটু দম নাও, সবাই একটু দম নাও, মাথা ঠান্ডা করো, চলো পড়ি। এতক্ষণ পর্যন্ত এমন কঠিন কিছুই আসে নাই যেটা তোমাদের সাধ্যের বাইরে। তোমরা সবাই খুবই ট্যালেন্টেড, খুবই ব্রিলিয়েন্ট, মাশাল্লাহ। কিন্তু নিজেরা নিজেদেরকে ছোট করো, আমার দিয়ে হবে না, আমার দিয়ে হবে না। কেন বাবা? আশেপাশের মানুষ তো এমনিও ছোট করতেছে, আবার নিজেও নিজেরা ছোট করবা, লাভ হইলো কি? আশেপাশের মানুষকে দেখাই দিতে হবে না ইনশাল্লাহ যে না আমার দিয়ে হবে, আমার দিয়ে ভালো হবে? ভাই একদিন জাস্ট একটা ভালো রেজাল্ট করো, রেজাল্ট করে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, দেখবো সবাই তোমার অনেক প্রশংসা করবে, সবাই তোমার থেকে অনেক মতামত নিবে, সবাই তোমার মতামতকে গুরুত্ব দিবে ইনশাল্লাহ। সেই দিনটার জন্য হইলেও কষ্ট করো ইনশাল্লাহ, হ্যাঁ, নিজের জন্য, নট ফর আদার্স, নিজের জন্য। হুম, ওকে, অনেক বকবক করলাম, আমাকে ক্ষমা করে দিও, অনেক সময় নষ্ট করলাম। চলো আবার শুরু করি। ওকে, রেডি? বকবক করতে করতে বুক ব্যথা শুরু হয়ে গেল। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ঘুমের জন্য পড়তে পারি না ভাইয়া, ভেরি গুড, এইটাই না ভালো, টেনশনের চেয়ে ঘুমাও অনেক ভালো। আচ্ছা, ওকে, সবাই রেডি না? আজো শুরু করি, বিসমিল্লাহ। তাহলে এই জিনিসটা তো আমরা একটু আগেই দেখলাম যে তাপমাত্রা চাপ দেওয়া থাকলে মোল বের করে তারপরে এই কাজটা করবে, এটার এমসিকিউ আমরা অলরেডি সলভ করছি। আসো সামনে দিকে যাই। এই কোশ্চেনটা বলেন আমার লক্ষ্মী বাচ্চা কাচ্চারা, পারবেন না পারবেন না? আগেই বললেন না পারবো না, আগে একটু পড়েন, ওইটা বলেন। বলে টেনশন নিও না, আগে ক্লাসটা শেষ করো, দেখো বুঝো কিনা সবকিছু। হ্যাঁ, আল্লাহ ভরসা। কি মনে হয় পারবো? আমি হোমওয়ার্ক দিব না, মানে আমাকে যদি বলো পারবো তাহলে আমি বুঝবো ইনশাল্লাহ তোমরা সবাই চেষ্টা করবো, অ্যাটলিস্ট আমি এটাতেই খুশি। আচ্ছা, এত ছোট ছোট মানুষ তোমরা, এত লক্ষ্মী বাচ্চা কাচ্চা, এত টেনশন করলে হবে এই বয়সে? আমাদের মতো বুড়া বয়সে এসে টেনশন করবা? দেখো, 220 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 50.15 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া সম্ভব 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ক্যালসিয়াম কার্বনেটের বিশুদ্ধতা কত? এটা কোশ্চেন করছে। তো এখানে খেয়াল করো, ভেজালটা কই লাগাইছে জানো? আমি বলি এটা এটা তোমরা পারবা, বাট একটু ভেজাল হবে। ভেজালটা লাগাইছে হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ও ভেজালটা লাগাইছে, ও কোত্থেকে আসলো? এই তো ভেজাল। তাহলে এটা আমি একটু সহজ করে দেই, তাহলে তুমি বুঝবা। সূত্র হচ্ছে ওই যে মনে আছে, V1/T1 ইজ ইকুয়াল টু V2/T2। কেন রে ভাইয়া এটা কেন আনতেছেন আপনি? এটা আনতেছি এই কারণে আমি যেন 0 ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করে নিতে পারি। ধরো T2টা আমরা নিব 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, যেন আমরা এসটিপি অনুযায়ী ম্যাথটা করতে পারি। আর T1টা যেটা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস বা 300 কেলভিন। V1টা দেওয়া আছে কত ভাইয়া? 50.15 লিটার। তাহলে V2টা কত আসে? চলো এটা আমরা একটু বের করি, আমি একটু তাও করাই দিই আর কি। হ্যাঁ, কত কত আসে? 50.15 ভাগ 300 ইন্টু 273 আসে হচ্ছে 45.6365 লিটার। এই যে এই ইনফরমেশনটা দেখো ভাইয়া এসটিপির জন্য আসছে, ঠিক আছে? এই ইনফরমেশনটা এসটিপির জন্য আসছে। এরপর হিসাব তো সহজ ভাইয়া, দেখো ক্যালসিয়াম কার্বনেট, এটাকে ভাঙলে কি পাওয়া যায়? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এখন এসটিপির কথা যদি তুমি চিন্তা করো, এটার 1 মোল মানে 22.4 লিটার। এটা পাও কত থেকে ভাইয়া? 100 গ্রাম থেকে। তাহলে এই যে 45.6365 লিটার, এটা কতটুকের জন্য পাবা? ইন্টু 100 ভাগ 22.4, তাহলে পাবা হচ্ছে 203.734 গ্রাম থেকে। এইবার বিশুদ্ধতা বের করা সহজ, তাহলে পার্সেন্টেজ অফ বিশুদ্ধতা ইজ ইকুয়াল টু, দেখো বিশুদ্ধ ভর কত? 203.734 ভাগ হচ্ছে মোট ভর কত ভাইয়া? 220 ইন্টু 100%। হ্যাঁ, এই তো শেষ। তাহলে 203.734 ইন্টু 100 ভাগ 220, তাহলে অ্যান্সার আসে ভাইয়া 92.606%। 92.606%। আশা করি আমরা সবাই বুঝে গেছি ইনশাল্লাহ। হ্যাঁ, তমা, হ্যাঁ ভালো কোয়েশ্চেন ভাইয়া, কিন্তু এসটিপির কথা বলেনি। আমরা এসটিপিতে বের করে নিছি ভাইয়া, যেন আমাদের নিজেদের বুঝতে সুবিধা হয়, বুঝতে পারছো না? এই 27 ডিগ্রি দিয়েই তো ভেজালটা করছে। এই জন্য আমরা কি করছি, 27 ডিগ্রিকে 0 ডিগ্রিতে কনভার্ট করে নিছি, যে কত হয় মানে এসটিপিতে কনভার্ট করে নিছি। ওই এসটিপির হিসাবে ম্যাথটা আমরা করছি, তাহলে আমাদের জন্যই সহজ হবে, বুঝতে পারছো? শেষ। মানে এটা যদি এই তাপমাত্রাটা দেওয়া না থাকতো তাহলে কিন্তু ম্যাথটা অনেক সহজ, তাই না? যা দেওয়া আছে তা দিয়ে সুন্দর মতো করে ফেলতাম এসটিপি ধরে। কিন্তু এখানে তো তাপমাত্রা দিছে 27 ডিগ্রি। আমরা এটাকে কি করছি, ফার্স্টে 27 ডিগ্রিতে আয়তন এত, 0 ডিগ্রিতে আয়তন কত? 0 ডিগ্রি মানে এসটিপি। তাহলে দেখো এসটিপিতে আয়তন 22.4 লিটারের জন্য 100 গ্রাম, এত লিটারের জন্য কত গ্রাম? তাহলে এটাই তো বিশুদ্ধ, তাহলে বিশুদ্ধর মান ভাগ হচ্ছে মোট ইন্টু 100, শেষ, পার্সেন্টেজ পেয়ে গেছে। আশা করি এটা আমরা ক্লিয়ার। এসিটিপি চাইলে তখন 25 ডিগ্রিতে নিতা, শেষ।
হ্যাঁ হ্যাঁ হবে, ইরশাদ করো, সমস্যা নেই। চলো 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 সামনের দিকে যাই। হুম, এই এই একটা চমৎকার ম্যাথ। বলো তো এই ম্যাথে একটা বিশেষ মানে ব্যাপার হিসাব করতে হবে, বলো তো কি ব্যাপার, কেউ বলতে পারবা? প্রশ্নটা পড়ো। এসটিপিতে 60 লিটার নাইট্রোজেন গ্যাস ও 200 লিটার হাইড্রোজেন গ্যাসকে মিশ্রিত করে প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়ার শর্তে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করা হলো। উৎপন্ন অ্যামোনিয়া এর আয়তন এসটিপিতে কত হবে? বিক্রিয়া শেষে উৎপন্ন গ্যাসের আয়তন প্রকৃতপক্ষে কত হবে তা ব্যাখ্যা করো। বিক্রিয়া শেষে মোট গ্যাসের আয়তন, এটা একটু লিখি, উৎপন্ন না লিখে মোট গ্যাসের আয়তন লিখি, তাহলে সুন্দর হবে। মোট গ্যাসের আয়তন প্রকৃতপক্ষে কত হবে তা ব্যাখ্যা করো। লিমিটিং বিক্রিয়ক, বাহ মাশাআল্লাহ, ভেরি গুড। আমার একাডেমিকের বাচ্চা কাচ্চা যারা আছো তারা কিন্তু এরকম সিমিলার ম্যাথ পরিচিত। আচ্ছা, তো চলো আমরা একটু ম্যাথটা একটু বোঝার চেষ্টা করি। নাইট্রোজেন আর হাইড্রোজেন অ্যামোনিয়ার ব্যাপারটা, হ্যাঁ ঠান্ডা মাথায় দেখো। দেখো আমার কাছে কি আছে, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, এখান থেকে হচ্ছে কি 2 অ্যামোনিয়া। এগুলা সব 1 মোল করে আছে, তাই না ভাইয়া? তাহলে দেখো 1 মোল মানে কত, এটা 22.4 লিটার। বিক্রিয়া করে কতটুকুর সাথে, 3 ইন্টু 22.4 লিটারের সাথে। তাহলে 60 লিটার কতটুকুর সাথে বিক্রিয়া করবে ভাইয়া? তাহলে 3 ইন্টু 22.4 ইন্টু 60 ডিভাইড বাই 22.4 কাটাকাটি 180 লিটারের সাথে। তাহলে 180 লিটার হাইড্রোজেনের সাথে সে বিক্রিয়া করবে। তাহলে বলো তো লিমিটিং বিক্রিয়ক কে এখানে, বলো লিমিটিং বিক্রিয়ক কে এখানে, বলো। এক্স্যাক্টলি, হাইড্রোজেন তো 180 লিটার লাগবে, কিন্তু হাইড্রোজেন দেওয়া আছে 200 লিটার, বেশি আছে, তাহলে কম কে, নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। নাইট্রোজেনটা কি ভাইয়া? লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু উল্লেখযোগ্য, তাহলে সুতরাং আয়তন অফ হাইড্রোজেন যেটা বাকি আছে, রিমেইনিং যেটাকে আমরা বলি, হাইড্রোজেনের আয়তন কতটুকু বাকি আছে, 200 থেকে 180 বাদ দাও, যেটা বিক্রিয়া অংশগ্রহণ করবে, তাহলে কতটুকু বাকি আছে, 20 লিটার। আচ্ছা, এটা আমি লিখে রাখলাম একটা কাজে, হ্যাঁ। এরপর চলো বাকি ম্যাথটা করে ফেলি আমরা সুন্দর করে। দেখো কি বলছে, এরপর আবার বিক্রিয়াটা লেখো, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, এখান থেকে পাচ্ছ হচ্ছে 2 অ্যামোনিয়া। তাহলে দেখো 22.4 লিটার, মানে যে লিমিটিং বিক্রিয়ক তার সাপেক্ষে তো হিসাব করতে হয়। 22.4 লিটার উৎপন্ন করে 2 ইন্টু 22.4 লিটার এসটিপিতে। তাহলে কত লিটার আছে, 60 লিটার। তাহলে 60 লিটার কতটুকু উৎপন্ন করবে, 2 ইন্টু 22.4 ইন্টু 60 ডিভাইড বাই 22.4 কাটাকাটি ইজ ইকুয়াল টু 120 লিটার। তাহলে অ্যামোনিয়া তৈরি করতেছে কতটুকু, 120 লিটার। এইবার কোশ্চেন হচ্ছে, সুতরাং ভি টোটাল, টোটাল গ্যাস কতটুকু আছে দেখো, অ্যামোনিয়ার 120 লিটার আর হাইড্রোজেন বাকি আছে 20 লিটার, তাহলে টোটাল কতটুকু হয়, 140 লিটার, কারণ নাইট্রোজেন তো শেষ হয়ে গেছে, নাইট্রোজেন শেষ হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, শেষ, ইজি। চলো আরেকবার বুঝি, ঠান্ডা মাথায় আরেকবার বুঝি। বলছে এসটিপিতে 60 লিটার নাইট্রোজেন ও 200 লিটার হাইড্রোজেন গ্যাসকে মিশ্রিত করে অ্যামোনিয়া তৈরি করছো। এখন অনুপাতটা খেয়াল করো, এটার 1 মোল 3 মোলের সাথে বিক্রিয়া করে, তাহলে 60 মোল 180 লিটারের সাথে, মানে 60 লিটার 180 লিটারের সাথে বিক্রিয়া করবে, শেষ। কিন্তু হাইড্রোজেন আছে তো 200 লিটার, বেশি আছে, তাহলে কম কে, নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, 60 লিটার নাইট্রোজেন কতটুক হাইড্রোজেনকে শেষ করে ফেলবে, 180 লিটারকে শেষ করে ফেলবে, তাহলে বাকি থাকবে এখন কতটুক, 20 লিটার। এটা মাথায় রেখো। এরপর দেখো, এই যে 1 মোল উৎপন্ন করে 2 মোল অ্যামোনিয়া, মানে নাইট্রোজেনের কথা বলতেছি, তাহলে 60 লিটার উৎপন্ন করে 120 লিটার অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়া উৎপন্ন হইলো কতটুক, 120 লিটার। এটার একটা উত্তর শেষ। কিন্তু টোটাল গ্যাস কতটুক বাকি আছে লাস্টে বলো তো, অ্যামোনিয়ার 120 লিটার আর হাইড্রোজেনের 20 লিটার, টোটাল হচ্ছে 140 লিটার, শেষ। ওকে, ক্লিয়ার ভাইয়া? বলো বুঝছে কিনা। ওকে, সো এটা আমরা সবাই ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা মারুফ, এই যে একটু পরে দেখবো ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, সো এটা দেখলাম, আসো সামনের দিকে যাই। ও এটা তো আগেই করে ফেলছি নাকি, অসাধারণ। ওকে, এই এটা মুখে মুখে বলো উত্তর কত, এটা মুখে মুখে বাড়তে হবে, আমার বাচ্চা কাচ্চাদের এটা মুখে মুখে বাড়তে হবে। বলো এটা মুখে মুখে উত্তর বলো সবাই ঝটপট।
প্রমাণ তাপমাত্রা ও চাপে 11.2 লিটার, প্রমাণ তাপমাত্রা ও চাপ মানে বুঝছো তো এসটিপি, 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করতে হবে বলো? 50 গ্রাম নাকি? বুঝতেই পারতেছো, মানে 100 গ্রামকে উত্তপ্ত করলে 22.4 লিটার পাও, তাহলে 11.2 লিটার পাইতে হলে 50 গ্রাম হবে। প্রমাণ তাপমাত্রা চাপ মানে এসটিপি, সো অ্যান্সার 50 গ্রাম। ভেরি গুড। কি এখন একটু কনফিডেন্স বাড়তেছে যে না এখন ইনশাল্লাহ পারবো আর একটু চেষ্টা করলে? আচ্ছা, গুড। চলো আরেকটা কোশ্চেন। কি বলছে? এই নিশাদল কি? নিশাদল কি বলো? নিশাদল কি বলো? বলো সবাই, নিশাদল কি জিনিস? অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, গুড, ভেরি গুড। সো এইটা তো সহজ। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 750 মিলিমিটার মার্কিউরিক প্রেসার চাপে 2.24 লিটার অ্যামোনিয়া উৎপন্ন করার জন্য কত গ্রাম নিশাদলকে চুনের সাথে বিক্রিয়া ঘটাতে হবে? আচ্ছা, এই ইনফরমেশন গুলা দিয়ে আগে অ্যামোনিয়ার মোল সংখ্যাটা বের করে ফেলো দেখি। PV/RT। চাপকে অ্যাটমসফেরিক প্রেসারে নাও, 750/760। আয়তন কত দাও? 2.24 লিটার। লিটার অ্যাটমসফিয়ার একক যেহেতু, আর এর মান কি হবে? 0.0821। তাপমাত্রা কত? 27 ডিগ্রি মানে 300 ক্যালভিন, সব ক্যালভিনে। হ্যাঁ, আচ্ছা তাহলে কত আসে দেখি। 760 ইন্টু 2.24 ডিভাইড বাই 0.0821 ইন্টু 300, এটা আসে হচ্ছে 0.089 বা 0.09ই দিই, 0.09 মোল, 0.09 মোল, একদম সহজ। আচ্ছা, এরপর খেয়াল করো, বিক্রিয়া ঘটাইতে বলছে কার সাথে কার? নিশাদলকে চুনের সাথে বিক্রিয়া, মানে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়া। ওই যে এমসিকিউতে দেখাইছিলাম মনে পড়ে? ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস H2O প্লাস অ্যামোনিয়া, এটা দুইটা, এটা দুইটা। এরপর মনে হয় সমতাকরণ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, 6 2 8 8, হ্যাঁ ঠিক আছে। সো এখানে খেয়াল করো, এখানে অ্যামোনিয়াটা কয় মোল ভাইয়া? দেখো তো, 2 মোল। 2 মোল অ্যামোনিয়ার জন্য তুমি পাচ্ছ হচ্ছে 56 গ্রাম চুন বা ক্যালসিয়াম অক্সাইড নাকি? তাহলে এখানে কত মোল? 0.09 মোল। এটার জন্য তুমি কতটুকু পাবা? আসো হিসাব করি। 56, ও সরি, এখানে তো চুনের কথা বলে নাই নাকি? কত গ্রাম নিশাদল বলছে? সরি সরি সরি, চলো নিশাদল বলছে, তাহলে নাইট্রোজেন হচ্ছে 14 4 35.5 ইন্টু 2। আচ্ছা, এটা হয় 107 গ্রাম। তাহলে 0.09 এর জন্য কত হবে? ইন্টু 0.09 ডিভাইড বাই 2, অ্যান্সার হয় হচ্ছে 4.815 গ্রাম। 4.815 গ্রাম, এটা আসার কথা আমাদের অ্যান্সার। মিলে মিলে দারুন, মানে 4.8 গ্রাম আর কি। হ্যাঁ, গুড গুড গুড, ভেরি গুড, থ্যাংক ইউ মিলাদ ভাইয়া। ওকে, ভেরি গুড, চমৎকার। সো এটা তো একদম সহজ। ওই যে কি বলছিলাম, তাপমাত্রা চাপ এগুলো দেওয়া থাকলে মোল বের করবা, সমীকরণ সমতা করে মোল দিয়ে হিসাব করবা। 2 মোলের জন্য 107, তাহলে 0.09 এর জন্য কত? 4.815 গ্রাম। শেষ। আচ্ছা, চলো একটু সামনের দিকে যাই। হ্যাঁ, এই যে লিমিটিং বিক্রিয়ক, মারুফ একটা কোশ্চেন করছিলে না, শর্টকাট আছে কিনা? এটাও যে এই স্টোইকিওমেট্রি দিয়েও তোমরা হিসাব করতে পারো বেসিক্যালি। হ্যাঁ, লিমিটিং বিক্রিয়কের ব্যাপারটা, বাট আমার মতে যে বিক্রিয়া করে যদি দেখতে পারো তাহলে সবচেয়ে বেশি সহজ হয়। দেখি এটা যদি তোমরা সত্যি বুঝে থাকো লিমিটিং বিক্রিয়কের ব্যাপারটা কি, মানে এইভাবেও অনেকে করতে পারো। আমার কাছে একটু ঐকিক নিয়মটা সহজ মনে হয় আর কি, যে আগেই শেষ হয়ে যায় সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। নাও, তোমরা যদি সত্যি বুঝে থাকো এই দুইটা প্রশ্ন এক্ষুনি সলভ করে ফেলো। তোমাদেরকে 3 মিনিট সময় দিলাম, তারপর ভাইয়া এসে কোশ্চেনটা চেক করবো। নাও, করে ফেলো কুইকলি।
আচ্ছা সবাই লিখছো না? চলো, কি বলছে? হাইড্রোজেন H2 প্লাস হাফ O2 এখান থেকে তৈরি হইলো ধরো H2O, তাহলে এখানে 2 গ্রাম বিক্রিয়া করে 16 গ্রামের সাথে, তাহলে 10 গ্রাম বিক্রিয়া করা উচিত হচ্ছে 80 গ্রামের সাথে, কিন্তু অক্সিজেন আছে 64 গ্রাম, তার মানে অক্সিজেনটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এবার অক্সিজেন দিয়ে হিসাব করো, 16 গ্রাম অক্সিজেন থেকে তুমি পানি পাচ্ছ কতটুক? পানি পাচ্ছ হচ্ছে 18 গ্রাম, তাহলে 64 গ্রাম থেকে তুমি কতটুক পাবা? 18 ইন্টু 64 ডিভাইড বাই 16 ইজ ইকুয়াল টু 72 গ্রাম আসে নাকি? 18 ইন্টু 64 ডিভাইড বাই 16, অ্যান্সার আসে হচ্ছে 72 গ্রাম। শেষ হয়ে গেল আমাদের হিসাব। এরপর H2SO4 সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে H2SO4 এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের আমরা একটু বিক্রিয়া করাবো। বিক্রিয়া করালে কি আসবে? সোডিয়াম সালফেট আসবে এবং পানি আসবে। তাহলে সমতা করি, সমতা করলে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, তাই না? এটাই তো স্বাভাবিক। তাহলে H2SO4 হচ্ছে 98 গ্রাম আর সোডিয়াম হাইড্রোক্সাইড 40 দুগুণে 80 গ্রাম, তাহলে 80 গ্রামের সাথে বিক্রিয়া করে 98 গ্রাম, তাহলে H2SO4 তো বেশি আছে, তাহলে লিমিটিং বিক্রিয়ককে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে চিন্তা করো 80 গ্রাম থেকে সে কতটুকু তৈরি করতেছে? সোডিয়াম সালফেট 46 প্লাস 32 প্লাস 64 কত? 142 গ্রাম। আর পানি কতটুকু তৈরি করতেছে? 18 দুগুণে 36 গ্রাম। এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। শেষ হয়ে গেল আমাদের কাছে। মিলে গেছে সবার সাথে? হুম, ভেরি গুড, অসাধারণ। এই তো আমরা তো সবাই পারি, হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা, এবার আরো কিছু সহজ কোশ্চেনের দিকে আমরা চলে যাই। ওইটা তোমরা ওই যে চাইলে ইয়ে করে নিতে পারো আর কি, এভাবে হাফ রাখা যদিও ঠিক না, মানে 2 দিয়ে গুণ করে নিতে পারো, একই আসবে অ্যান্সার, অসুবিধা নেই। আচ্ছা, তো চলো সামনের দিকে যাই। কি লেখা? উদ্দীপকে 3 নং পাত্রের দ্রবণে উপস্থিত সোডিয়াম প্লাসের সংখ্যা নির্ণয় করো। 3 নং পাত্রের দ্রবণে উপস্থিত সোডিয়াম প্লাসের সংখ্যা নির্ণয় করো। খুব সহজ একটা সিকিউ কোশ্চেন কিন্তু ভাইয়া। হ্যাঁ, লিমিটিং H2SO4 না? না রে বাবা, এই দেখো 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গ্রাম H2SO4 এর সাথে, তাহলে আমার যদি আরেকটু H2SO4 দাও, সোডিয়াম হাইড্রোক্সাইড তো আরেকটু নাই, কম আছে, H2SO4 বেশি আছে, যা লাগবে তার চেয়ে বেশি আছে, তাহলে যে কম আছে সেই না লিমিটিং বিক্রিয়ক। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে কি লিখছে? উদ্দীপকে 3 নং পাত্রের দ্রবণে উপস্থিত সোডিয়াম প্লাসের সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো 3 নং পাত্রে আছে সোডিয়াম কার্বনেট, তাহলে ফার্স্টে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা বের করে ফেলি চলো। আচ্ছা আগে সোডিয়াম কার্বনেট একটু ভেঙে দেখাই। সোডিয়াম কার্বনেটকে ভাঙলে কি পাওয়া যায় ভাইয়া? দেখো তো, 2টা সোডিয়াম প্লাস আয়ন আর একটা কার্বনেট আয়ন। এখান থেকে আমরা কি বুঝি ভাইয়া? এখান থেকে আমরা কিন্তু সহজেই বোঝা যায় যে সোডিয়াম প্লাসের যে মোল সংখ্যাটা ভাইয়া, এটা সোডিয়াম কার্বনেটের দ্বিগুণ না ভাইয়া? 2 ইন্টু সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা, মানে সোডিয়াম প্লাসের মোল সংখ্যা হচ্ছে সোডিয়াম কার্বনেটের দ্বিগুণ, মানে এটার 1 মোল থেকে 2 মোল তৈরি হয়, তার মানে এটার মোল সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে সোডিয়াম প্লাসের মোল সংখ্যা তুমি পেয়ে যাবে। আচ্ছা, তাহলে সোডিয়াম প্লাসের পরিমাণ যদি তোমার বের করতে হয়, তাহলে কি করবা? সোডিয়ামের প্লাসের যে মোল সংখ্যা সেটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তখনই তুমি অ্যান্সারটা পাবা। ডান। তাহলে আগে এখন আমরা সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যাটা একটু বের করে ফেলি। মোল সংখ্যা কিভাবে বের করা ভাইয়া? আয়তনকে লিটারে নিতে হয় আর মোলারিটি দিয়ে গুণ করতে হয়। তাহলে দেখো আয়তনকে যদি লিটারে নাও, 250/1000 ইন্টু 0.25, এটা গুণ করলে কত আসে ভাইয়া? আমরা কখন বুঝবো যে লিমিটিং বিক্রিয়ক দিয়ে ম্যাথ করতে হবে? যখন আমাদের বিক্রিয়কের পরিমাণগুলো দেওয়া থাকবে, তখন আমাদের এইভাবে করতে হবে। সব বিক্রিয়কের পরিমাণ দেওয়া থাকলে লিমিটিং বিক্রিয়ক চেক করে তারপর করতে হবে। হ্যাঁ, ভালো কোশ্চেন ছিল। 0.0625 মোল, 0.0625 মোল। সো এখানে আসবে হচ্ছে ইন্টু 2 করলে 0.125 মোল, এবং এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে যদি গুণ দাও তাহলে আসবে 7.53 ইন্টু 10⁻22 সোডিয়াম প্লাস আয়ন আছে। 7.53 ইন্টু 10⁻22। এই যে বলেন, মিলে গেছে সবার সাথে? বিক্রিয়া যে আগে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আর বেশিক্ষণ না, আর অল্প কিছুক্ষণই আছে ভাইয়া, দ্রুতই শেষ হবে, টেনশন নিও না। হ্যাঁ, আচ্ছা তাহলে এখানে কি করলাম? সোডিয়াম কার্বনেটকে যদি ভাঙো তাহলে 2টা সোডিয়াম প্লাস আয়ন পাচ্ছ, 1 মোল থেকে 2 মোল, তার মানে সোডিয়াম প্লাসের মোল সংখ্যা কি? এটা দ্বিগুণ, 2 দিয়ে গুণ করবা। আর পরিমাণ জানতে হলে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করতে হয় মোল সংখ্যাকে, এটাই তো ব্যাপারটা। তাহলে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা কিভাবে বের করে?
আয়তনকে লিটারে নিতে হয়, মানে মিলিলিটারকে 1000 দিয়ে ভাগ করলে তো লিটার হয়, আর ঘনমাত্রা দিয়ে গুণ করতে হয়। করে দিলাম, মোল সংখ্যা পেলাম। এই মোল সংখ্যাকে 2 দিয়ে গুণ করে সোডিয়াম প্লাসের মোল পেলাম, ওইটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে এই যে সংখ্যাটা পেয়ে গেলাম। ওকে, বুঝে গেছো? ওকে, তাহলে আশা করি এটা আমরা সবাই ক্লিয়ার। চলো আগে। এরপর এখানে আরেকটা কোশ্চেন আছে ভাইয়া। কি কোশ্চেন? উদ্দীপকের বি পাত্রের দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে এ পাত্রের সম্পূর্ণ দ্রবণের প্রয়োজন হলে দ্রবণে দ্রবীভূত KOH এর পরিমাণ নির্ণয় করো। এটা কিভাবে সলভ করবে? আগে সমীকরণটা লিখে আসো। H2C2O4 বলতে পারবা ভাই এটা কোন যৌগটা? H2C2O4 না সাদিয়া, 10^22 ভাইয়া। হ্যাঁ, H2C2O4 কোনটা? আমরা বলতাম হুক্কু, অক্সালিক অ্যাসিড আর কি। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখো H2C2O4 প্লাস KOH। এই যে পটাশিয়াম হাইড্রোজেনটাকে যদি প্রতিস্থাপন করে তাহলে K2C2O4 পটাশিয়াম অক্সালেট প্লাস এই হাইড্রোজেন আর OH মিলে পানি তৈরি করবে, H2O দুইটা। তাহলে এখানে 2 দিয়ে গুণ করে সমতাকরণ আমরা করে ফেলবো, সুন্দর করে সমতাকরণ করে ফেললাম। এখন ভাইয়া এখানে একটু খেয়াল করে দেখছো, এখানের এই যে এটার 1 মোল বিক্রিয়া করে 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে, মানে যেটার ভর হচ্ছে, পটাশিয়ামের ভর কত 39.1 প্লাস হাইড্রোজেন হচ্ছে 1, অক্সিজেন হচ্ছে 16, তাহলে 56.1 গ্রাম। 2 দিয়ে তো গুণ করতে হবে, ইন্টু 2 বিক্রিয়া করা হচ্ছে 112.2 গ্রামের সাথে, মানে 112.2 গ্রামের সাথে বিক্রিয়া করে। আচ্ছা, তাহলে এটার মোল সংখ্যাটা আগে একটু বের করি। চলো, মোল সংখ্যা অফ H2C2O4 ইজ ইকুয়াল টু কি? আয়তনটা লিটারে নিতে হবে, 200/1000 ইন্টু ঘনমাত্রা দিয়ে গুণ করতে হবে। তাহলে কত আসে ভাইয়া? 0.04 মোল। এটাই আসার কথা। তাহলে দেখো বাকিটা তো হিসাব সহজ। তাহলে সুতরাং 0.04 মোল, 0.04 মোল এটা বিক্রিয়া করে কতটুকুর সাথে? 0.04, অ্যান্সার হচ্ছে 4.488 গ্রাম। শেষ। এটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড অ্যান্সার। ওকে, বলছে কি KOH এর পরিমাণ নির্ণয় করো। পরিমাণ জাস্ট ভর নির্ণয় করবা, আর কিছু না ভাইয়া। হ্যাঁ, শুধু ভর নির্ণয় করবা, নাথিং মোর দেন দ্যাট। এটা হলো আয়নের সংখ্যা নাফিসা, সোডিয়াম প্লাস তো আসলে আয়ন বোঝায়, তাই না? হ্যাঁ, আচ্ছা দেখো ঠান্ডা মাথায় দেখো, তাহলে কি করলাম আমরা? বলছে এই দুটাকে বিক্রিয়া করে সম্পূর্ণ প্রশমিত করতে বলছে। সমীকরণ লিখলাম, এই যে 2টা হাইড্রোজেনকে 2টা পটাশিয়াম প্রতিস্থাপন করবে, সমতা করলাম, 1 মোল 2 মোলের সাথে বিক্রিয়া করে, মানে 112.2 গ্রাম। সো এটার মোল সংখ্যা আগে বের করে নিলাম। তাহলে 1 মোল থেকে এত গ্রাম, এত মোল থেকে কত, শেষ। সিম্পল ক্যালকুলেশন। হ্যাঁ, আচ্ছা, আশা করি এখন আমরা সবাই ক্লিয়ার। আসো চলো একটু আগাই। আচ্ছা, এই টাইপের ম্যাথে আপাতত ভাইয়াকে একটু বিশ্বাস করতে হবে। সেটা হচ্ছে জারণ বিজারণ যে সমতাকরণ আছে ভাইয়া, জারণ বিজারণ যে সমতাকরণ আছে, জারণ বিজারণের সমতাকরণটা আগে তো আমাদের এটা জানতে হবে। সো এখনো যেহেতু আমরা জারণ বিজারণ সমতাকরণ পড়ি নেই, আপাতত ভাইয়াকে একটু বিশ্বাস করে আগে একটু দেখো, আমি একটু সমতাকরণটা করে দিচ্ছি। এখানে H2O2 সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে। জাস্ট একটু কয়েকটা কথা বলি, একটু জাস্ট মাথায় রাখো, যেটা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা তো দেখাবোই জারণ বিজারণ সমতাকরণের সময়, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন গ্রহণ করে অম্লীয় মাধ্যমে। তাহলে ওর তুল্য সংখ্যা হচ্ছে 5 আর ওর তুল্য সংখ্যা হচ্ছে 2। তাহলে এটাকে 5 দিয়ে গুণ দিব, এটাকে 2 দিয়ে গুণ দিব। কেন? 5 দুগুণে 10, 5 দুগুণে 10। এগুলো জাস্ট একটা ইন্টারনাল ক্যালকুলেশন ভাইয়া করতেছি, যেটা তোমাদেরকে পরে ক্লাসে জারণ বিজারণের ক্লাসে বোঝাবো। আজকে তো জারণ বিজারণের ক্লাস না, সো এটা নিয়ে একদমই মাথায় টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, সো চিন্তা করো না। আচ্ছা, সো আমি একটু নিজে সমতাকরণ করে ফেলি। 5, তারপর হচ্ছে এখানে 2, এখানে যেটা আছে সেটা ঠিক আছে, এটা হচ্ছে 8, আর আরেকটা কি আছে এখানে হচ্ছে 3। সো মোটামুটি সমতাকরণ ডান। আর এটা তো সমতাকরণ আমরা করছি, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2। কোশ্চেনটা কি করছে দেখো, মানে আগে তো সমতাকরণ করতে হবে তোমার। হ্যাঁ, এরপর কোশ্চেনটা হচ্ছে 1 ও 2 নং বিক্রিয়ায় এসটিপিতে 50 লিটার করে অক্সিজেন তৈরি করতে একই পরিমাণ H2O2 এবং KClO3 প্রয়োজন হবে কি?
উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। তোমাদের মনে হয় কি হইতে পারে বলো? হ্যাঁ ধরো, কি হইতে পারে? চলো সলভ করি, আস্তে আস্তে সলভ করি। ধরো প্রথমে এটাকে একটু উপরে উপরেই সলভ করি। দেখো কি বলছে, এসটিপির কথা বলছে, 50 লিটারের কথা বলছে। এখানে এসটিপিতে অক্সিজেন কতটুকু ভাই বলো তো? 5 × 22.4 লিটার। এতটুকের জন্য H2O2 কতটুকু লাগতেছে? 5 × 34 গ্রাম, নাকি 32 আর 2 34 গ্রাম। তাহলে 50 লিটারের জন্য কতটুকু লাগে ভাইয়া? চলো একটু ক্যালকুলেট করি নিজেরা। সেম হবে না, আমিও বুঝতেছি, তারপরও চলো একটু ক্যালকুলেট করি একসাথে। আচ্ছা, এটা আসে হচ্ছে 75.893 গ্রাম। আচ্ছা, এটা আসতেছে কত? 75.893 গ্রাম। ঠিক আছে, H2O2 পরিমাণটা আসতেছে 75.893 গ্রাম। ডান। এবার এটা একটু করি, এটা কতটুকু ভাইয়া দেখো? 3 × 22.4 লিটার। এটা পাচ্ছ তুমি 245.2 গ্রাম। তাহলে 50 লিটার পাচ্ছ তুমি কতটুকু? 50 × 245.2 ভাগ 3 ভাগ 22.4, এটা আসে হচ্ছে 182.44 গ্রাম। এই যে দুইটা তো সেম না ভাইয়া, দেখছো দুইটা তো সেম না। একটা আসতেছে 75 বা 76 এর কাছাকাছি, আরেকটা আসতেছে 182.82, মানে 182.4 পাঁচের কাছে, মানে 182.5 এর কাছাকাছি। তার মানে অ্যান্সার হচ্ছে নো, অ্যান্সার হচ্ছে নো, একই পরিমাণ না। ওকে, একই পরিমাণ নয়। বুঝতে পারছি কি ভাইয়া? ওকে, সমস্যা নেই উল্লাস ভাই, আপাতত ওই চিন্তা আপাতত আমরা না করি। এসএসসি তে কি হয়েছে সব বাদ, আমরা আপাতত এইচএসসি তে ফোকাস করি। হ্যাঁ হ্যাঁ, ধরে তো করবা। আচ্ছা, তো এখানে আমরা কি করলাম ভাই? আগে তো সমীকরণ সমতাকরণ করতে হবে। এরপর দেখো এসটিপি তে কি 1 মোলের আয়তন 22.4 লিটার, তাহলে 5 মোলের আয়তন কত? এতর জন্য ভর কত পাচ্ছ? এত। 50 লিটারের জন্য কত? এখানেও সেম। 3 মোলের জন্য কত? 50 লিটারের জন্য কত? এইভাবে আমরা দুইটার ভর কম্পেয়ার করে দেখবো সমান আসে না, তার মানে হবে না, একই পরিমাণ লাগবে না, ভিন্ন পরিমাণ লাগবে, এই হচ্ছে ঘটনা। আচ্ছা, এইটা এই ভাইয়ারা বলো এ গ্যাস কোনটা? এই যে বলছে এখানে এ গ্যাস কোনটা বলো দেখি সবাই, এ গ্যাস কোনটা? ক্লাস আর সর্বোচ্চ 5-10 মিনিট আছে। হ্যাঁ, সর্বোচ্চ 10 বা 15, এর বেশি হবে না। হ্যাঁ, একদম নিশ্চিন্ত থাকো, তোমরা যত তাড়াতাড়ি অ্যান্সার দিও তত তাড়াতাড়ি আমার জন্য ভালো। কত HCl দিছো, ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, এটা তো বুঝতেই পারতেছো। তাহলে এটা বেসিক্যালি কি? কার্বন ডাই অক্সাইড। আচ্ছা আচ্ছা, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে, এর মধ্যে 95% বিশুদ্ধ, তার মানে ক্যালসিয়াম কার্বনেটের ভর কত ভাইয়া? 95 গ্রাম, এটা তো বুঝো। মানে 100 গ্রাম মানে চুনা পাথর ছিল, এর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট 95% বিশুদ্ধ, তার মানে 95 গ্রাম আছে ক্যালসিয়াম কার্বনেট। এটা তো আমরা সবাই বুঝি, নাকি? এটা আমরা সবাই বুঝি। এরপর চলো বাকি কাজগুলো করে ফেলি, বিক্রিয়াটা লিখি। ক্যালসিয়াম কার্বনেট HCl এর সাথে বিক্রিয়া করলো, করে ক্যালসিয়াম ক্লোরাইড, পানি প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি করলো। এখানে কোশ্চেন বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 850 মিলিমিটার মার্কিউরিক প্রেসার চাপে কত আয়তন এ গ্যাস পাওয়া যাবে? ওকে, চলো আগে এসটিপি তে হিসাবটা করি, তারপর বাকিটা আমরা করে ফেলবো, নাকি? তোমরা চাইলে এটাও করতে পারো, অথবা আরেকভাবেও করতে পারো, অনেকভাবেই করতে পারো। বেসিক্যালি মোল সংখ্যা দিয়েও করে ফেলতে পারো, একই অ্যান্সার আসবে। চলো মোল দিয়ে করি, তাও তো হয়। তাহলে দেখো এটা কত? 100 গ্রাম থেকে তোমার পাওয়ার কথা হচ্ছে 1 মোল, তাহলে 95 গ্রাম থেকে তোমার পাওয়ার কথা কতটুক? 95/100 = 0.95 মোল। এবার আয়তনে আসো, V = কি? PV, সরি, nRT/P, nRT/P। তাহলে n এর ভ্যালু কত দেওয়া আছে ভাইয়া? 0.95, আর এর ভ্যালু হবে 0.0821, কারণ আমরা এখন লিটার অ্যাটমসফিয়ার একক ইউজ করব। তাপমাত্রা কত দাও? 30 ডিগ্রি, মানে 303 কেলভিন। চাপ হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসারে নিব, 850 কে 760 দিয়ে ভাগ করব। কত আসে বাবা বলেন? কত আসে? দুইভাবেই করা যায়। হ্যাঁ, দুইভাবেই আসলে করা যায়। তুমি আগে এসটিপি বের করে তারপরে যে P1 V1/T1 P2 V2/T2 দিয়েও করতে পারো, সমস্যা নেই।
0.95 into 0.0821 into 303 divided by 850 by 760. 21.13 লিটার। 21.13 লিটার। মিলে সবার সাথে মিলে অথবা আরেকটা প্রসেস হচ্ছে, তুমি যদি এটাকে এসটিপি ধরো তাহলে 100 গ্রাম থেকে তুমি পাচ্ছ 22.4 লিটার, 95 গ্রাম থেকে তুমি কত পাচ্ছ, তারপর P1 V1 বাই T1 P2 V2 বাই T2 সেইভাবে তুমি করতে পারো, কাছাকাছি অ্যান্সারই আসবে। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, বুঝছো? আচ্ছা, দেন ওকে, এই যে বলে দিলাম নাফিস মাত্র। হ্যাঁ, ওই নিয়ম একটু দেখাই দিব। আচ্ছা, ওই নিয়মটা দেখাই দিই। মানে বেসিক্যালি ওখান থেকে তোমার আসবে, দেখো যে 100 গ্রাম থেকে তুমি এসটিপিতে পাচ্ছ কতটুক ভাইয়া, 22.4 লিটার। তাহলে 95 গ্রাম থেকে তুমি কতটুক পাচ্ছ একটা ইনফরমেশন তুমি পাবা। এসটিপি মানে কি, ধরো T1 টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, আর P1 প্রেশার ওয়ান কত হবে ভাইয়া, 760 মিলিমিটার মার্কিউরিক প্রেশার। আর এটা ধরো পাবা V1। এখানে দেখো এটা আছে T2, এটা আছে হচ্ছে P2, তারপর তুমি V2টা বের করবা, ওই V2টা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। সো এইভাবেও করা যায়, বুঝছো? জাস্ট দুইটাই তোমাদেরকে দেখাই নিলাম। ওকে, আচ্ছা, গুড, ভেরি গুড। চলো আগাই। এইটা চমৎকার একটা কোশ্চেন। কি বলছে, কত অণু গ্যাসীয় পদার্থ উৎপন্ন হবে যখন উদ্দীপকের বিশুদ্ধ বস্তুকে তাপীয় বিয়োজন করা হবে? উদ্দীপকের বিশুদ্ধ বস্তু কোনটা? 0.55 গ্রাম বিশুদ্ধ চুনাপাথর। ওইটা তো সহজ। ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে, তাপীয় বিয়োজন করলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। মানে দেখো 100 গ্রামকে উত্তপ্ত করলে 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে কতটুক, 6.023 ইন্টু 10⁻23 পাওয়া যায়। ঠিক আছে, তাহলে 0.55 গ্রামকে উত্তপ্ত করলে কতটুক পাওয়া যাবে? চলো বের করি। মুরসালিন 10 মিনিটের ব্রেক চাচ্ছে। মুরসালিন একটু পরে একদম পুরোপুরি ব্রেক দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, টেনশন নাই। অ্যান্সার আসে 3.31265 ইন্টু 10⁻21। বলেন দেখি আমার লক্ষ্মী বাচ্চা কাচ্চারা, মিলে নাকি আপনাদের সাথে? মিলে? কোশ্চেনটা কিন্তু সহজ। দেখো 0.55 গ্রাম বিশুদ্ধ চুনাপাথর, এত 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 অনেক কথা লিখছে। কত অণু গ্যাসীয় পদার্থ উৎপন্ন হবে যখন উদ্দীপকের বিশুদ্ধ বস্তুকে তাপীয় বিয়োজন করা হবে? বিশুদ্ধ বস্তু চিনা মানে এখানে কি আছে, চুনাপাথর, ক্যালসিয়াম কার্বনেট। এটাকে তাপীয় বিয়োজন করলে এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাসীয় জিনিস পাওয়া যায়। তাহলে 100 গ্রাম থেকে তুমি পাও অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক অণু। তাহলে 0.55 গ্রাম থেকে তুমি কয়টা পাবা? শেষ, এটাই তো হিসাবটা। ওকে, এখন বুঝছো স্বাধীন? হ্যাঁ সোহাত, অবশ্যই ভাইয়া, ইনশাল্লাহ। হ্যাঁ থাকবে ইনশাল্লাহ, জান্নাত ভাইয়া থাকবে। আর একটা কোশ্চেন আছে, আর একটা আর নাই সত্যি। আরে কেউ আজকে ব্রেক দেয়নি না। আরে দেখো, উদ্দীপকে 0.07 গ্রাম পরিমাণ এ উৎপন্ন করতে কত গ্রাম বিক্রিয়কের প্রয়োজন হবে? এত সহজ। এই দেখো পটাশিয়াম ক্লোরাইড KClO3। ও আচ্ছা, ভালো কথা, একটা কথা তোমাদের একটু বলে দিই। এই যে এই নিয়মে করলে অ্যান্সারটা একটু এই নিয়মের চেয়ে একটু আলাদা আসতে পারে, মানে 21.11 সামথিং আসবে, আর এইখানে করলে 21.13 আসবে। কেন? ওই যে আমরা অনেক দশমিক তো হিসাব করার সময় মাঝে মাঝে বাদটা দিয়ে দিই না। তো তুমি যদি বাদ না দাও তখন এরকম আসবে, যদি তুমি বাদ দাও তখন একটু কম বেশি আসবে, এই আর কি, আর কিছু না। সো এটা টেনশন নিও না, 21ই আসবে দুইটাতে অ্যান্সার। একটাতে 11 সামথিং, একটাতে 13। আচ্ছা, KClO3 এটাকে উত্তপ্ত করলে 3টা অক্সিজেন আর 2টা KCl, এটাও 2টা। এই যে এ গ্যাসটা হচ্ছে বেসিক্যালি এই যে অক্সিজেন। শেষ। এখন একটু খেয়াল করো, উদ্দীপকে 0.07 গ্রাম পরিমাণ এ উৎপন্ন করতে কত গ্রাম বিক্রিয়কের প্রয়োজন? এটা কতটুক ভাইয়া? 3 ইন্টু 32 গ্রাম। এখান থেকে আমার লাগতেছে কত, এটা হিসাব করছিলাম 245.2 গ্রাম। তাহলে 0.07 গ্রামের জন্য আমার কতটুক লাগবে? চলো হিসাব করি। অ্যান্সার আসা উচিত 0.178 গ্রাম নাকি? 0.178 গ্রাম এরকমই কি আসে?
0.178 গ্রাম। মানে ঘটনা কিন্তু খুব সহজ। সেটা কি, পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করছো, KCl পাইছো, এই যে পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করছো KCl, আর একটা কি অক্সিজেন, সমতাকরণ করবা, 96 গ্রাম থেকে পাও মানে 96 গ্রাম পাও 245.2 গ্রামকে উত্তপ্ত করে, তাহলে 0.07 গ্রাম পাবা কতটুকু উত্তপ্ত করে, 0.178 গ্রামকে উত্তপ্ত করে। শেষ। বুঝতে পারছো কি সবাই? ক্লিয়ার? ডান। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে দেখো এখানে এখন কথা হচ্ছে, ভাইয়া অনেকে কোশ্চেন করতে পারবে, ভাইয়া খালি গ রাখছেন কেন? গটা এই টপিকের সাথে রিলেটেড, ঘটা অন্য টপিকের সাথে রিলেটেড, সেটা অন্য ক্লাসেও দেখাবো, টেনশন নিও না ভাইয়া তোমরা কেউ, হ্যাঁ, কোনো কিছুই বাদ দিব না, হ্যাঁ। ওকে, সো এই তো আমরা সবকিছু দেখে নিলাম, আশা করি তোমরা সবাই ঠান্ডা মাথায় সবকিছু বুঝতে পারছো। ওকে, ক্লিয়ার? আর 22.4 কেন নেই? 22.4 কি ভাইয়া, ভর না আয়তন? এখানে তো ভর জানতে চাইছে, আয়তন কেন নিব বাবা? হুম, আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ওকে, সো এই তো আর ডিস্টার্ব না করি, আজকের ক্লাস আমাদের এতটুকুই। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, কষ্ট করে ধৈর্য ধরে এতক্ষণ ক্লাসটা করার জন্য। হোপফুলি সবাই ক্লিয়ারলি সবকিছু বুঝতে পারছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ সামনে বেঁচে থাকলে দেখা হবে, কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আর ভালো মতো পড়াশোনা করো, হ্যাঁ। ওকে।